হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ডটা খুব কম আসছে মনে হচ্ছে। না, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে সাদর অভিবাদন এবং শুভেচ্ছা জানাই। 2022 সাল আমাদের কাছে রাজা রামমোহন রায়ের 250তম জন্মবর্ষ। এই জন্মবর্ষ উপলক্ষে নিস্তারিণী কলেজের ইতিহাস বিভাগ এবং ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে আমরা একটি আলোচনা চক্রের আয়োজন করেছি। 22শে মে 1772 সালে হুগলির রাধানগর গ্রামের খানাকুলে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 22শে মে দিনটি এই জন্মদিনটিতে আমাদের আলোচনা সভাটি যদি আয়োজন করা যেত আরো ভালো হতো, কিন্তু আমরা সেদিন পারিনি। সেই কারণে আমরা আজকে 29শে জুন এই আলোচনা চক্রের আয়োজন করার ব্যবস্থা করতে পেরেছি। তো আজকের এই আলোচনা চক্রের টাইটেল হলো দ্য কালচারাল আইডেন্টিটি অফ রাজা রামমোহন রায় রিভিজিটেড। আজকের এই সভায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন নিস্তারিণী কলেজের গভর্নিং বডির মাননীয় সভাপতি মহাশয় ডক্টর সুবল চন্দ্র দে, কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর ইন্দ্রাণী দেব এবং IQAC-র কনভেনর প্রফেসর ND সান্নিগ্রাহী মহাশয়, এবং এছাড়াও আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন এই আলোচনা চক্রকে যারা এগিয়ে নিয়ে যাবেন এবং রাজা রামমোহন রায় সম্পর্কে নানান রকম দিক নিয়ে আমাদের সঙ্গে আজকে আরো বেশি মনোগ্রাহী আলোচনায় অংশগ্রহণ করবেন। তারা হলেন কলকাতা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের আশুতোষ প্রফেসর ডক্টর মাননীয় অধ্যাপক ডক্টর অমিত দে মহাশয়, এবং সেই সঙ্গে উপস্থিত আছেন মাননীয় অধ্যাপিকা রচনা চক্রবর্তী। ইনিও কলকাতা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক, তিনি ফর্মার ডিন ছিলেন কলকাতা ইউনিভার্সিটিরই, এবং আজকে তিনি আমাদের সঙ্গে রামমোহনের বিষয় নিয়ে আরো বেশি আলোচনা করবেন। তার আরেকটা দিক হলো she was awarded the Indira Gandhi Priyadarshini Award in 2013 by the All India National Unity Conference, New Delhi. তো তাকে আজকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি, এবং আরো একজন আমাদের সঙ্গে এই আলোচনায় সভায় অংশগ্রহণ করবেন। তিনি হলেন আনন্দমোহন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাননীয় সন্দীপন সেন মহাশয়, কলকাতা আনন্দমোহন কলেজ। তিনি হলেন বিশিষ্ট প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক, এবং এই বছরে 250 বর্ষ পূর্তি উপলক্ষে তিনি রাজা রামমোহন রায়ের বিষয় 250 স্মরণিকা সম্পাদনা করেছেন। তো আজকের আলোচনা সভা বুঝতেই পারছি বেশ মনোগ্রাহী হবে, এবং আমরা ছাত্রছাত্রীরা এবং গবেষক বন্ধুরা যারা আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন এবং এই আলোচনা আজকে নানান জায়গা থেকে জয়েন করেছেন, তারা
অনেক বেশি সমৃদ্ধ হতে পারবেন। সবাইকে পুনরায় সাদর অভিবাদন জানাই। আর রাজা রামমোহন নিয়ে আমি বেশি কিছু বলবো না, কেননা সবাই অল্প বিস্তর আমরা জানি রাজা রামমোহন রায় সম্পর্কে, এবং আরো বেশি এর গভীরতা এর এই বিষয়ে আরো বেশি নানান আলোচনা করার জন্য তো আমাদের সঙ্গে আজকে বক্তারা আছেন। তো এইরকম পরিস্থিতি সুন্দর পরিস্থিতিতে আমি প্রথমেই এই আলোচনা চক্রের শুভারম্ভ করার জন্য নিস্তারিণী কলেজের IQAC কনভেনর প্রফেসর এনডি সান্নিগ্রাহীকে আহ্বান জানাচ্ছি। নবনীতা, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, একদম Okay, পরিষ্কার। fine. So good morning. To celebrate the 250th birthday anniversary of Indian pole star of Indian Renaissance, Raja Rammohan Rai, the Department of History and the Department of English, in collaboration with Internal Quality Assurance Cell, Nistarini College, Purulia, have the pleasure to organize a one-day state-level webinar. And in this webinar, we have the pleasure to have the following dignitaries, like the president of the governing body of our college and the man behind the mission of our college, Dr. Subal Chandra De. He is also the controller of examination of Sidhu Kanu Birsa University, Purulia. We have with us our symbol of enthusiasm and energy in academic journey, our honorable principal, Dr. Nistarini Dev. We have three eminent speakers that have already been introduced. They are Dr. Sandipon Sen, Department of English, Anandamohan College, Kolkata; Dr. Amit De, Ashutosh Professor of Medieval and Modern Indian History, University of Calcutta; and Dr. Rachana Chakraborty, Professor of History, University of Kolkata. In addition to these three eminent speakers, we have with us the different faculty members of our Department of History and Department of English in general, and my fellow colleagues and younger brother, Professor Krishnapada Mandal of English Department, Head, and Dr. Navandita Dotto, my fellow sister, Head of the Department of History Department, the different faculty members of our college and outside of our college of different higher education institutions of West Bengal. Dear my beloved students, researchers, other persons, ladies and gentlemen, on behalf of Internal Quality Assurance Cell of Nistarini College, Purulia, and from myself, I convey my sincere thanks to all of you who have joined with us in this virtual platform. And again, I welcome you all in this digital journey. I myself belong to natural science, so it will be audacity to speak anything else about Raja Rammohan Roy. But I have a passion to undergo the biographies and to wander along the meadows and lanes of history. And from there, my fragile knowledge can speak something about Raja Rammohan Rai. In one hand, he is a polyglot. He is the pollster of Indian Renaissance. He was a man who was a burning ignited lamp to extinguish the different social injustice in the name of polygamy, Soti dynasty system, child marriage, that is Goridan, and he had a deep passion to have equal justice, especially for the woman. Raja Rammohan Rai was a person who was born in the darkness of the 18th century. But in spite of the darkness, he tried his level best to explore the different kind of the social injustice and to find out the suitable remedial measures by enlightening the citizens, introducing modern knowledge and culture, and make a bridge between the religion of Hinduism and Muslim. And above all, Raja Rammohan Rai was a man who had a deep passion for strong progressive force to drive the social uniforms in the canopy of Brahmo Samaj. Today we are talking about gender inequality. We are talking about
the laws and Prohibition Act for child marriage. And even we see, even in the 21st century, the government officials are being hacked whenever they are trying their level best to stop so-called child marriage or Goridan. Think over the matter. During the darkness of 18th century, Raja Rammohan Rai was the man who was the torch bearer, and he feel this kind of tragic and the tragic life of the particularly the girl child, and he became the torch bearer to extinguish this kind of the social injustice. In this context, I remember the quotation from the father of human consciousness, Rabindranath Tagore, where Rabindranath Tagore coined Raja Rammohan Rai, a father of Indian Renaissance and a prophet of Indian nationalism. So with these few words, I again convey my sincere thanks to all the participants who have joined with us in this virtual platforms. Thanks to the Department of History and Department of English for having the pleasure to introduce this kind of programs. Though COVID has not been completely over, there is a sporadic information about the COVID. Still, we are trying our level best since the COVID situation, either in the distant mode or physical mode, to our beloved learners. So thank you once again to everybody who have joined with us. Over to Nobonita, please. Thank you, sir. Thank you very much. এবারে আমরা নিস্তারিণী কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রাণী দেবকে আহ্বান জানাচ্ছি ওয়েলকাম অ্যাড্রেস এর জন্য। ওয়েলকাম ম্যাডাম। Today we have gathered to look back on one of the greatest thinkers, scholars, and activists of the 19th century, Raja Rammohan Roy. It is his 250th anniversary, and this has given us an opportunity to look back at his huge contribution to modern India. The webinar today is about him and about all aspects regarding Raja Rammohan Roy. First of all, I would like to express my deepest regards to the President of the governing body of Nistarini College, Dr. Subal Chandra De, who has joined us in this webinar and in all other activities of the college. So thank you, Dr. Subal Chandra De, for being with us today. And I would also like to welcome heartily the speakers at today's discussion, Dr. Amit Dey and Dr. Rachana Chakraborty from Calcutta University, and Dr. Shondipan Sen from Ananda Mohan College. Welcome all of you, and very soon probably we can have the opportunity of welcoming you in person to our college, and we can enjoy your presence there. I hope you will make the time the next time we arrange such a seminar. I also would like to thank the departments of History and English for coming together and organizing this webinar today. And welcome and thanks to all the students and all the participants who have joined us on YouTube today. Raja Rammohan Roy, he has been called the father of the Indian Renaissance, and for good reason. He will always be remembered as a pioneer
both in social and religious reform movements and in educational and literary reform as well. And I, being a student of literature, I am particularly interested in this aspect of this great scholar and thinker. His staunch advocacy of English education and writing in India is well known. He appears in an age in which English missionaries had already made inroads into the educational arena by setting up schools, printing presses, and other educational institutions all over the country, of which the Hindu College, later it was renamed as Presidency College, was their crowning achievement. The East India Company, moreover, was seriously getting down to the task of ruling the country after their success in the Battle of Plassey in 1757. The East India Company was also feeling the need of training Indians in the English language and customs in order to promote communication first and foremost, and to gain help in administration. The new thinking, this brought in a new thinking in India. And this new thinking was bound to clash with traditional religion, culture, and social practices. And there was a clear division of opinions between the Orientalists on one hand, who belonged mainly to the older generation, older conservative generation of Indians, and the Anglicists, who mainly influenced the younger generation. Rammohan Roy was one of the first intellectuals to feel the need for spreading Anglicized education and Western science, even in the face of stiff opposition from the traditional Orientalists. Much before Macaulay's famous Minute on Education in 1835, he wrote to Lord Amherst in 1823, 2 years before that date, asking him to compare the Baconian philosophy with that of the traditional schoolmen, and he exhorted him to introduce scientific education in India. This pragmatic outlook on life was the basis of all his work, social, political, and literary. Even while waging a relentless battle on social evils and prejudices and religious taboos and superstitions, through his outlets, the Brahmo Samaj, the Atmiya Sabha, his weekly magazine, all these, and his literary works, he tried to establish a theoretical base for all his activities. That is why he started writing extensively. He wrote in Bengali, in Persian, in Hindi, in Sanskrit, apart from English. Of his English works, as many as 32 are original essays on various subjects, and the rest are translations. Translations of the Upanishads, the Vedas. He also wrote, while he was defending himself against the conservative society, he also wrote
two defenses of his stand that Hinduism is basically monotheistic. And he gave examples from the Vedas to prove this point. All through his life, he maintained that there is actually no difference, no basic difference between quintessential Hinduism and quintessential Christianity. These opinions are also expressed in his written works. His studies of Christian theology, his precepts of Jesus, works like these. Predictably, he was denounced as heretical by the Christian missionaries and also by the Hindu conservative society. So he was denounced by both. He also wrote several essays on social reform, and he naturally focuses on the plight of women in India, in Hindu society, and he puts down in writing what he practices in social life. Several essays deal with sati, widow burning, and others deal with injustices of the Hindu law of inheritance, for instance, or with polygamy, the practice of polygamy, though he himself belonged to a Kulin Brahmin family, and he himself had to marry thrice. But he fought constantly against polygamy. He also wrote political writings, and he worked on this front also, practiced what he preached. He had a letter on education on 11th December 1823, and this letter has been called the Manifesto of the Indian Renaissance. He also wrote two essays called Petitions Against the Press Regulations in 1823. And the first petition against the press regulation has also been called the Aeropagitica of Indian history. And for your information, Aeropagitica was an essay by John Milton where he spoke for the freedom of the press. So Raja Rammohan Roy was such a thinker in such an age which did not, in the Hindu Samaj, it did not like this kind of advanced scientific thinking. All said and done, it is actually the truth. Rabindranath Tagore, he sums up everything so well, and he summed up Raja Rammohan Roy as the inaugurator of the modern age in India. And we, in the 21st century, are still feeling the effects of what Raja Rammohan Roy had begun in the 19th century, early 19th century, late 18th century and early 19th century. We have to be thankful to such a person. We have to be proud of such a person in India. And that is why we have come together for this discussion. And I do hope that the discussion today will be interesting to both teachers and students alike, and to the English department and the history department. Best wishes for this project today. Thank you all very much, and over to Navamita.
থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডামের সাহায্য ছাড়া আমরা মনে হয় আজকের ওয়েবিনারটা অর্গানাইজই করতে পারতাম না। এই আজকের আলোচনা সভার অধিকাংশ বিষয়ের আয়োজক হচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ফর ইয়োর কাইন্ড হেল্প অ্যান্ড অলওয়েজ আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকার জন্য এবং হেল্প করার জন্য। আমি এরপরে আমাদের নিস্তারিণী কলেজের গভর্নিং বডির সভাপতি মহাশয় মাননীয় ডক্টর সুবল চন্দ্র দেকে আহ্বান জানাচ্ছি। তিনি স্যারের উপস্থিতি আমাদের সবসময় কাম্য এবং স্যার সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং স্যার আমাদের সবসময় উৎসাহিত করেন, নানান রকম আলোচনার সভায় উপস্থিত থেকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। স্যার আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। Thank you, Navanita. Good afternoon, everybody. Sorry, good morning. Respected Principal, Dr. Indrani Dev, our eminent speakers of today's session, Dr. Sandeepan Sen, Department of English, Rammohan College, Kolkata, West Bengal, Dr. Amit De, Ashutosh Professor of Medieval and Modern India's History, University of Calcutta, Dr. Rachana Chakraborty, Professor of History, former Dean, University of Calcutta, Nando Dural Sanigdahi, IQAC convener of Nistarini College, other faculty members of Department of History as well as Department of English and other departments of the college and out of the college, my dear students, scholars. I am really honored being with you in this particular program, special tribute to Raja Rammohan Rai. It was indeed the darkest period of modern Indian history. Old society and polity had crumbled and the ruins of an old social order lay scattered on all sides. As if there was no force which could clear the debris and there was no attempt made to rebuild on the ancient foundations, dead traditions, fossilized customs, and irrational bigotry had choked the life stream of the nation. Knowledge had been lost. It was a period of unrelenting darkness. At that moment of darkness and drought came Rammohan Rai. He is the father of Bengal Renaissance. He dominated the cultural scene of India. In the first half of the 19th century, his movement covered religious, social, economic, educational, political, and national issues. He symbolized a synthesis of the thoughts of the East and West. Born in 1772, Rammohan was thoroughly acquainted with Sanskrit, Arabian, Persian, and English. Apart from deep knowledge of Vedas and Upanishad, he learned Quran and Sufi philosophy and studied tenets of Christianity. His deep understanding of Hinduism, Islam, Buddhism, and Christianity made Rammohan a rare intellectual of his time. In 1815, Rammohan founded Attiyo Sabha with a number of distinguished friends, including Dwarkanath Tagore. The society began to discuss religion and theology, ethics, and truth. Henceforth, he carried on struggle against the evil practices of the Hindu religion, which actually destroyed the texture of the society. His application of rational approach was not confined to the Indian religion. He applied it equally to Christianity when he published in 1820 his work, The Precepts of Jesus, The Guide to Peace and Happiness. It was a liberal interpretation of Christianity with emphasis on moral and spiritual principles of Jesus without the miracles. He was a great thinker. His thoughts of ideals were far in advance of his age. From 1818
he tried to rouse public opinion against Sati. He attacked polygamy and advocated remarriage of widows. He tried to interpret the Hindu laws of inheritance in favor of women and pleaded for the spread of education among them. He thus struck the true keynote of social reform in India by upholding the cause of women and denouncing the rigors of caste rules. Rammohan realized the value of Western education. He decried Oriental learning and advocated for science education, embracing mathematics, natural philosophy, chemistry, anatomy, and other useful sciences. He launched the protest against the British regarding the heavy and unlimited taxation to the cultivation of the country. He was conscious of the drain of wealth from India to England, and he was vocal on the issue. Rabindranath once said, "It is a matter of infinite wonder at an obscure age of narrow provincialism, Rammohan should be able to bring as a gift to his people who did not understand him the mind that in its generous sympathy and understanding comprehended the best aspiration of the East and the West, the vision of the modern age with its multitude of claim and activities shone clear before his mind's eye, and it was he who truly introduced it to his country." In the past, after advent of Muslims in India, many great men of vision had appeared to fulfill the historical necessity of forging a synthesis between the thought of one of Hinduism and that of Islam. Dadu, Kabir, and a host of great pathfinders had played their part in this mission. These tasks could be achieved by a synthetic process which signifies the realization of interdependence amongst different elements, pulled together by an inner process of coordination, relation, and unity. To achieve this synthetic unity with the West was the central task of the epoch, and Raja Rammohan Roy was India's man of dignity in that particular period of history. So he is a special person of the centuries after centuries, and I do believe that even today is very much special to us, and therefore today in this particular webinar, I believe that your discussion with such eminent personalities being with us today will be beneficial to our students as well as teachers. So thank you all. Once again, thanks to everybody. Navanika, please. Thank you so much, sir. এবারে আমরা আমাদের আলোচনা সভার মূল প্রসঙ্গে চলে যাব। আজকে প্রথমেই আমি আমাদের মাননীয় বক্তা স্যার অমিত দেকে, ডক্টর অমিত দে, ক্যালকাটা ইউনিভার্সিটির মাননীয় অধ্যাপক, তাকে আহ্বান জানাচ্ছি। তিনি বিখ্যাত অধ্যাপক, তিনি ছাত্রছাত্রীদের মাঝখানে খুব জনপ্রিয়, এবং তার আরেকটি পরিচয় আছেন, অনেকেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই জানে না, সেই জন্য আমি সেই পরিচয়টুকু একটু স্যারের অনুমতি নিয়েই দিতে চাই। তিনি হলেন, আমরা যখন পিজি পড়তাম তখন স্যারের যেসব বই পড়েছি, এইরকম একজন বিখ্যাত স্যারের তিনি পুত্র। তিনি হচ্ছেন ডক্টর অমলেন্দু দে। ডক্টর অমলেন্দু দের ইতিহাস বই যে পড়েনি সে মনে হয় ইতিহাসের অনেক কিছুই জানে না। তো তার কৃতি সন্তান হলেন প্রফেসর অমিত দে। আমি আমাদের ছাত্রছাত্রীরা জানে না বলে এই প্রসঙ্গটা উত্থাপন করলাম। আমি স্যারকে আহ্বান জানাচ্ছি তার আজকে রামমোহন বিষয় যে টপিকটা রয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য। তার টপিক হলো রাজা রামমোহন এনগেজমেন্ট
with Islam and its significance. Sir, please. অসংখ্য ধন্যবাদ নবনীতা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। আমি নিস্তারিণী কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রাণী দেব এবং গভর্নিং বডির সভাপতি ডক্টর সুবল চন্দ্র দে, আইকিউএসির যারা প্রতিনিধি, ইংরেজি এবং ইতিহাস বিভাগের যারা উদ্যোক্তা, ছাত্রছাত্রী এবং আমার সহবক্তা প্রফেসর রচনা চক্রবর্তী এবং ডক্টর সন্দীপন সেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমের কিছু অংশ ইংরেজিতে বলবো, তারপরে বাংলায় শেষ করব, কারণ এটা ইংরেজি এবং ইতিহাস বিভাগের উদ্যোগে একটা ওয়েবিনার। আর রামমোহনকে আমরা সম্মান জানাতে পারি, আগের আলোচনায় এসেছে তিনি বহু ভাষাভাষী একজন মানুষ, পলিক্লট রাজা রামমোহন রয়। সুতরাং এমন একটা জায়গায় ম্যাক্স মুলার বলেছিলেন যে এ পার্সন হু নোজ ওয়ান রিলিজিয়ন অ্যাকচুয়ালি নোজ নান। আমরাও বোধহয় আজকে একবিংশ শতকে বলতে পারি এ পার্সন হু নোজ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ নোজ নান। সুতরাং এই জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া, ত্বরান্বিত করা আমাদের কাজ। শিক্ষক হিসাবে একটা মাত্র ভাষা জেনে তারা কুয়োর ব্যাং হয়ে থাকুক এটা আমরা চাইবো না। সুতরাং রামমোহনকে শ্রদ্ধা জানাতে আমরা অনেকগুলো ভাষা চর্চা করব, আজকে দুটো ভাষাতে সীমাবদ্ধ রাখবো। সুতরাং আমি ইংরেজিতে শুরু করব, বাংলায় শেষ করব। কারো বাংলায় প্রশ্ন করার থাকলে কোনো অসুবিধা নেই, আমাকে বাংলায় পরে প্রশ্ন করতে পারেন, আমরা বাংলায় উত্তর দেব। কিন্তু ইংরেজিটা জানা দরকার, না হলে আমরা পিছিয়ে যাব। যেখানে রামমোহন 19 শতকে পরিণত বয়সে ইংরেজি শিখতে শুরু করেন, আগে আরবি ফার্সি জানতেন, ডক্টর দে বললেন তার আলোচনায়, সুবল বাবুর আলোচনায় আমরা জানলাম। সুতরাং অল্প বয়সে ছাত্রছাত্রীরা ইংরেজি শিখবে, এটাই তো কাঙ্ক্ষিত। ভারতবর্ষের মতো একটা পলিক্লট কান্ট্রিতে অনেকগুলো ভাষা জানা দরকার, না হলে রামমোহনের মতো ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানো যায় না। তার কালচারাল আইডেন্টিটি সম্বন্ধে আমরা আজকে চর্চা করছি। নাও I will discuss a rather less trodden area so far as Raja Rammohan Roy is concerned, because there is paucity of sources regarding his engagement with Islam and Sufism, and particularly its significance. You will get information about his engagement with Christianity, Hinduism, and even Buddhism. But when it comes to Islam, you will not find many materials around. Particularly, not many Muslim intellectuals have appreciated his engagement with Islam. But there are exceptions, like a forgotten intellectual, Muslim intellectual, Qazi Abdul Hudud, and great historian Salahuddin Ahmed. They have recognized Raja Rammohan Roy's contribution so far as India's composite culture is concerned. So this is very significant. Rammohan Roy's engagement with Islam, particularly in the 21st century, when we notice the spirit of exclusivism is moving from strength to strength, not only in South Asia, but perhaps even beyond. Now, Qazi Abdul Hudud, I have to come back to him, a great intellectual, but mostly forgotten in West Bengal. His complete works in Bengali have been published from Bangladesh, from Dhaka. You can go through it to understand 20th century Bengal and 20th century Bengal's perception of 19th century awakening in South Asia. So, Wadud says that you don't understand Indian history if you ignore 5 important personalities. One is Buddha, then you have Kabir. Kabir has been mentioned by Dr. De a while ago. And then you have Akbar the Great, then you have Raja Rammohan Roy, and then you have Rabindranath Tagore. If you ignore these 5 personalities, you don't understand Indian history and culture. This was the confession of Qazi Abdul Hudud, mostly forgotten essayist of South Asia. Now, during his childhood, Raja Rammohan Roy, you have to understand, venerated the family idol. পৌত্তলিকতা তার পরিবারে ছিল। Throughout his life, there was an undercurrent of devotion in Roy. রাজা রামমোহন রয় কেবলমাত্র সমাজ পরিবর্তনের জন্য ধর্মচর্চা করেননি, তার মধ্যে একটা ধর্মভাব, একটা আধ্যাত্মিকতা সবসময় জাগরুক ছিল। It was always there in Raja Rammohan Roy. His talent was detected during his childhood, and at the age of 9, his father Ramakant sent him to Patna for studies. Now Patna,
This is very much significant. In those days was quite different. Nowadays, students from Patna would move to other provinces for higher studies. But in those days, people from other areas often assembled at Patna to receive education. This is interesting. And Raja Rammohan Roy, that's why he was sent to Patna, which was the representative of heterogeneous, cosmopolitan, Persianate culture. So his interest in different languages, his interest in different religion, his interest in different cultures, you can locate that during his short stay in Patna when he was being groomed as a child. Now, I will have occasions to come back to that. But you have to understand that what do I mean by Persianate cosmopolitanism? Nowadays, there are political ideologies who try to prove that there was a sort of orthodoxy hegemony, religious hegemony during the pre-colonial period, during the Mughal period. Actually, the case was quite different. India was not a country where you notice that sort of religious or orthodox hegemony. India's culture was cosmopolitan, pluralistic, heterogeneous. So this is very much important, and Patna was a representative of that cosmopolitan Mughal culture. And Rammohan Roy was groomed there. And Patna continued in that role. If you are interested, you can read the history of the Patna College. You can read that by one great medievalist, Jagadish Narayan Sarkar, also groomed in Patna, was a great student. He used to teach in Jadavpur University, was invited by Jadavpur University to teach medieval Indian history, was a direct student of Sir Jadunath Sarkar. Jadunath Sarkar also made Patna as his intellectual citadel for a long time. This was also the case with Hasan Askari, who cultivated Sufism. So another medievalist. So it is not surprising that Rammohan would be sent to such a city for his learning, for his grooming, for his familiarity with Persianate cosmopolitan tradition. So Islam was defined in a very broad sense in those days. As we progress, we will understand that. Now, if you carefully read his famous book written in the Persian language with an Arabic title, Tufat ul Muahidin, published in 1803-1804, that is a meaning of the title is gift to the monotheist Ekeshwarbadীদের জন্য উপহার। এই বইটা যদি আমরা ভালো করে চর্চা করি, আমরা দেখব, এবং আমরা যদি তার ব্রহ্মসঙ্গীত, তিনি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন, আমরা যদি সেগুলো চর্চা করি, তাহলে আমরা দেখব যে how much Raja Rammohan Roy was influenced by Islam. So this is our original source, Tufatul Muahidin, and even the Brahmo Sangit composed by Raja Rammohan Roy. কিন্তু কিছুটা ট্রেনিং না থাকলে এই ব্রহ্ম সঙ্গীতের মধ্যে কোথায় ইসলামের বাণী বিচ্ছুরিত হয়েছে এটা হয়তো আমরা বুঝবো না। সুতরাং সেই ট্রেনিং এর কিছুটা দরকার আছে। The Quran, mentioned by my previous speaker, Dr. De, the Quran has again and again drawn our attention to nature and human history. প্রকৃতির প্রতি কোরআন আমাদের বারে বারে আকৃষ্ট করেছে। The sun, the moon, the cloud, the rain, the wind, etc., to fill our lives with food, water, and other necessities, alongside confirming the existence of the Supreme Being. একজন পরম ব্রহ্মের উপস্থিতি সম্বন্ধে একই সঙ্গে আমাদের কোরআন সচেতন করে প্রকৃতির বন্দনার পাশাপাশি। Raja Rammohan Roy has incorporated this with great sincerity in Tufat ul Muahidin, mentioned earlier. Now, আমাদের অনেকেই পূর্ববর্তী বক্তারা বলেছেন, পরে আরো প্রফেসর রচনা চক্রবর্তী বলবেন, সেটা হচ্ছে মহিলাদের ব্যাপারটা, মহিলাদের এই যে ইমানসিপেশনের ব্যাপারটা। রাজা রামমোহন রয় স্ট্রাগলড ফর দ্য ইমানসিপেশন অফ উইমেন। দ্য কোরআন, আমি এখানে সময় বাঁচানোর জন্য সূরাগুলোর মধ্যে উল্লেখ করব না, কেউ আলোচনার সময় জিজ্ঞেস করলে আমি সূরাগুলো বলে দিতে পারবো, এখন আমি সেখানে যাচ্ছি না আলোচনাটাকে সংক্ষিপ্ত রাখার জন্য। The Quran states that Allah has reserved adequate blessings for women, so they should not be ignored. Women should not be ignored. Quran bolche. The Prophet himself was very respectful to his foster mother, Dhatri Ma,
foster mother Halima, and reared his daughters Bibi Kulsum and Bibi Fatima. Reared his daughters with care. নিজের মেয়েদের শিক্ষিত করেছিলেন, আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। নাও ভারতবর্ষের সুফিজমের কথা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর দে বলেছেন। সুফিজম খুব ইম্পর্টেন্ট। নিজামুদ্দিন আউলিয়া একজন বিখ্যাত সুফি, তিনি একটা কথা বলছেন মহিলাদের ব্যাপারে, খুব ইন্টারেস্টিং। আমরা এইভাবে সাধারণত ইতিহাসকে দেখি না, কারণ ব্রিটিশরা আমাদের ইতিহাসকে পিরিয়ডাইজ করতে শিখিয়েছে, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। কিন্তু একটা বড় ক্যানভাস না থাকলে রামমোহনের মতো ব্যক্তিত্বকে অনুধাবন করা যায় না, চর্চা করা যায় না। সুতরাং আমরা একটা বড় ক্যানভাসের অন্বেষণ করব আজকের এই যাত্রায়। নিজামুদ্দিন আউলিয়া ইউজ টু সে, আমি পার্সিয়ান বলে আবার অনুবাদ করে দেব, শের আজ বেশা বিরু আয়েদ কাছে পুরশিদ কে আশের নরাস কিয়া মাদা। When a lioness emerges from the forest, no one raises any question about her sex, because at that moment the principal preoccupation of the human being is his personal safety and security. কারণ যখন জঙ্গল থেকে সিংহী নির্গত হয়, কেউ তখন একটা নোটবই খুলে দেখে না যে সেই সিংহীটা একটা পুরুষ না মহিলা, সে তো তখন বলে চাচা আপন প্রাণ বাঁচা। সুতরাং এইভাবে মেটাফরিক্যালি সুফিজমের মধ্যে আমরা মহিলাদের বন্দনা পাই, মহিলাদের ইমানসিপেশনের কথা পাই, এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের কথা পাই। রামমোহন রায় নিশ্চয়ই পুষ্ট হয়েছিলেন এই সুফি ধারায়। এই নিজামুদ্দিন আউলিয়া বিবেকানন্দকেও প্রভাবিত করেছেন, এটা অন্যত্র আমি বলেছি। তা সেটা আমরা কিছুটা দেখবো কিভাবে এভাবে একটা এনগেজমেন্ট আমরা দেখতে পাই রাজা রামমোহনের মহিলাদের ব্যাপারে, যে একটা ইনভলভমেন্ট, এটার পেছনে কোরআন এবং সুফি দর্শনের একটা ভূমিকা থাকার সম্ভাবনা খুব প্রবল। কারণ পাটনায় গিয়ে কিন্তু রাজা রামমোহন রায় এই জিনিসগুলো চর্চা করেছিলেন। সুতরাং রাজা রামমোহন's serious engagement with religion was integral to the embryonic form of nation building process. পূর্ণাবস্থায় জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিল রাজা রামমোহনের ধর্মচর্চা। We do not see in Roy a mere continuation of the religious thinking of the medieval saints, majority of whom were confined to religious spiritual engagements, whereas Raja Rammohn Roy emerged as a religious Benthamite. আপনারা বেন্থামাইট মানে জানেন, ইউটিলিটারিয়ান মানে জানেন, উপযোগবাদী। আমি এখানে আর এক্সপ্লেইন করছি না। রাজা রামমোহন রায়কে অনেকে রিলিজিয়াস বেন্থামাইট বলে থাকে, অর্থাৎ ধর্মীয় উপযোগবাদের সঙ্গে যেন তার একটা সংশ্লিষ্ট সম্পর্ক আছে। এটা মনে রাখতে হবে যে এটা বলা যায়, কিন্তু সতর্কভাবে এই টার্মটা রাজা রামমোহনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। রাজা রামমোহন রায় যেমন সমাজের সংস্কার বলতে ধর্মের সংস্কারও বোঝাচ্ছেন, তার ভেতরে একটা স্বতঃস্ফূর্ত এবং ভেরি জেনুইন একটা স্পিরিচুয়াল কোয়েস্ট কাজ করে গেছে, আজীবন সেটা ক্রিয়াশীল ছিল, এটা আমাদের মনে রাখা দরকার। Of course, there were exceptions among the medieval saints. সব মিডিয়েভাল সেন্টস খালি আধ্যাত্মিকতায় নিজেদের জীবনকে নিমজ্জিত রাখেননি, কেউ কেউ সমাজ সেবার কথাও বলেছেন। রাজা রামমোহন রায় একজন সমাজসেবী। সুতরাং এই সমাজ সেবার মধ্য দিয়ে মধ্যযুগীয় সাধকদের সঙ্গে আধুনিক ভারতের সাধকদের, রামমোহনের মতো সাধকদের একটা পার্থক্য আমরা সূচিত করতে পারি। সুতরাং medieval saints like Nizamuddin Aulia, they were exceptions. I will come back to that. These medieval saints anticipated the personalities like Raja Rammohn Roy, Vidyasagar or Vivekananda. I have already mentioned that. For example, Nizamuddin Aulia stated, very important, I draw your attention to this fact, that service to mankind, I quote Nizamuddin Aulia, service to mankind is superior to 1000 prayers. 1000 নামাজের থেকে মানব সেবা অনেক উৎকৃষ্ট একটা কাজ। বিবেকানন্দের মধ্যে একটা এই কথাগুলো আছে। You will be nearer to heaven through playing football than through prayer, বিবেকানন্দ বলছেন। সুতরাং রামমোহন হচ্ছে সেই পায়োনিয়ার বলেছেন আমাদের ইন্দ্রাণী ম্যাডাম রাজা রামমোহন রায়কে। রামমোহন রায় সেদিক দিয়ে সমাজ সেবার ক্ষেত্রে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই একজন পায়োনিয়ার। কিন্তু তিনি খালি পাশ্চাত্য থেকে উদ্দীপ্ত হচ্ছেন না, তিনি প্রাণিত হচ্ছেন আমাদের মধ্যযুগীয় ভারতের অনেকগুলো ধারা থেকে। এভাবে প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের মধ্য দিয়ে, সেতুবন্ধের মধ্য দিয়ে আমাদের রামমোহনকে চর্চা করতে হবে। His counterpart, or rather near contemporaries in the Middle East, such as, the near contemporary of Nizamuddin Aulia, the Sufi saint, in the Middle East, such as Sadi Shirazi of Iran, Rumi, and then Hafez of Iran, propagated almost the same thing. What is that? Service to mankind. Service to mankind was not unknown
in medieval literature, in Persianate Renaissance that I was talking about, cosmopolitanism, Persianate heterogeneity and spontaneity that shaped many medieval characters preceding the colonial era. And Rammohan also derived inspiration from that, because I have already mentioned that when he was writing 1803 and 4 Tuhfatul Muwahhidin, by that time his English knowledge was not sufficient, it was not adequate. So he derived his rationalistic spirit and this feeling for mankind, welfare of mankind, from this Persianate culture. Persianate cosmopolitanism resonated in the pages of Sadi, Rumi, Hafez, and many others, and in the sermons of Nizamuddin Aulia, which I have already shared with you. So these poetical compositions of Sadi, Rumi, and Hafez from the Iranian world created ripples in the consciousness of Akbar the Great, Raja Rammohan Roy, Girish Chandra Sen, another forgotten personality in late 19th century Bengal, or Kiti Mohan Sen, who was inspired by Rabindranath Tagore to carry out researches on Dadu and Kabir and many other medieval saints mentioned by my predecessor. So, after listening to Hafez, do we know that after listening to the poetry of Hafez, Akbar abolished the abominable jizya taxation? Jizya was abolished by Akbar after listening to Hafez. Akbar had to listen because he could not read and write. So this is very much significant. Hafez had tremendous impact in Indian culture, in the cultural identity of Raja Rammohan Roy. Hafez is resonated in the pages of Tufat. Hafez was a must so far as Devendranath Tagore's morning journey was concerned. He started his day, Devendranath Tagore, by reading Hafez. He was well versed in Persian. His Persian knowledge was even superior to that of Rabindranath Tagore, Devendranath Tagore. So this was the Persianate culture to which Raja Rammohan Roy was exposed during his childhood at Patna. This we have to understand the cultural identity of Raja Rammohan Roy. The significance of Hafez had been recognized by Rabindranath Tagore for the nation building process. ভ্রূণাবস্থায় জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এই হাফেজ চর্চা, দেবেন্দ্রনাথের হাফেজ চর্চা। কাল্টিভেশন অফ দ্য ইনার স্পিরিট, যেটা আমরা রবীন্দ্রনাথের মধ্যে দেখি, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, এটা রামমোহনের ব্রহ্ম সঙ্গীতেও পাওয়া যায়। এটা হাফেজের মধ্য থেকে এসছে, দেবেন্দ্রনাথের মধ্যেও আমরা পাই, রবীন্দ্রনাথে এটা পরিণতি লাভ করে। The Quran states, I draw your attention to Quran, do not use abusive language against the heathens. The Quran also states, replace evil with good. Raja Rammohan Roy or Gandhi, I do not have the time to explore that because time is ticking out for me. Raja Rammohan Roy or Gandhi or even Maulana Abul Kalam Azad read the Quran and contemplated a Hindu-Muslim collaboration in the nation building process. Some of Raja Rammohan Roy's Brahmo Sangit are inspired by the Quran. I quote the Quran, nothing is comparable with him, that is the Supreme Being, the magnificent creator of sky and earth. When he says be, kun, how, be. When he says kun or be, something is created. To all groups of Muslims, the Quran is of paramount importance. However, all Muslims are not unanimous regarding how the Quran should be read or interpreted. And Raja Rammohan Roy also had his unique way of interpreting the Quran, just like Qazi Abdul Wadud, who was also a Rammohan Ponthi. The Mutazilites of the rationalist school of Islam believed that an individual should apply his inner power of judgment or intuitive intelligence to understand or interpret the Quran. Many Sufis also inherited this trend that you should not read the Quran literally. You have to apply your intuitive intelligence to interpret the Quran. However, this position is opposed by literal fundamentalists. মৌলবাদীরা এটা পছন্দ করে না, who believe in the literal interpretation of the Quran. Not surprising that both Raja Rammohan Roy and Gandhi were impressed by Sufi and Mutazila spirit of Islam. Sheikh Sadi Shirazi, another Persian poet, says there is no religion other than service to humanity. I have drawn your attention to Nizamuddin Aulia that service to mankind is superior to 1000 namaz. There is no religion other than service to humanity. Religion has nothing to do with tasbih, jai namaz or jobba. Jobba means long flowing garment of an ulama or a Sufi.
Raja Rammohan Roy wanted this couplet of Sadi to be inscribed in his Samadhi structure or tomb in his Gulistan. সাদির বিখ্যাত লেখা হচ্ছে গুলিস্তান। আমি কিছুটা বাংলায় এবার আবার চলে আসছি, আবার দরকার পড়লে ইংরেজিতে যাব। গুলিস্তানের সাদি বলে একটা বিখ্যাত বই আছে, যারা ফার্সি চর্চা করে শিখতে হয়। রামমোহনকেও শিখতে হয়েছিল, গান্ধীজিকেও শিখতে হয়েছিল। গান্ধীজি স্কুলে ফার্সি পড়েছিলেন। সেখানে নওশেরওয়ানে আদিল বলে একজনকে, আদিল কথাটা হচ্ছে জাস্টিস গিভার, ডিসপেন্সার অফ জাস্টিস। সো নওশেরওয়ান was a king, was a pre-Islamic Persian king. Nowsherwane Adil was a dispenser of justice, so he became famous as Nowsherwane Adil. আদালত কথাটাই আদল থেকে এসছে, আদল থেকে আদালত কথাটা এসছে। অনেক 3000 প্রায় ফার্সি শব্দ আছে বাংলায়, অন্যান্য ভাষাতেও আছে। সো এটা মনে রাখতে হবে যে গান্ধীর যে কনসেপ্ট অফ রাম, ভেরি ইন্টারেস্টিং। আমরা এভাবে ভাবি না। আজকের হিন্দুত্ববাদের রামের কনসেপ্ট থেকে সেটা আলাদা। রামের যে কনসেপ্ট গান্ধীর মধ্যে আমরা পাই, সেই রাম কেবলমাত্র অযোধ্যার রাম নয়, সেই রাম কেবলমাত্র দশরথের পুত্র রাম নয়, সেই রামের সঙ্গে এই আপনার নওশেরওয়ানে আদিলের যে কনসেপ্ট অফ জাস্টিস, এটা মিলে গেছে। কারণ স্কুল জীবনে গান্ধী কিন্তু এই আদলের সঙ্গে, জাস্টিসের সঙ্গে পরিচিত হচ্ছেন সাদির লেখা পড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গান্ধীর যে রাম, সেটা কসমোপলিটান একটা রাম, একটা কসমিক ম্যান রাম। তার কোনো আদি নেই, কোনো অন্ত নেই, কোনো কমিউনিটি নেই, কোনো ধর্ম নেই। সেই সমস্ত মানব জাতির প্রতিনিধি, সবাইকে সে জাস্টিস দেবে, জাস্ট লাইক নওশেরওয়ানে আদিল। তখনকার দিনে এই প্রবণতা ছিল মধ্যযুগে, যে একজন অমুসলিম, একজন অহিন্দু ব্যক্তিকে হিরো মনে করা। আজকাল এই জিনিসটা আর দেখা যায় না, কি হিন্দু কি মুসলমানের মধ্যে। তখন এই নওশেরওয়ানে আদিল তো পার্সি ছিল, সে তো মুসলমান ছিল না, সে তো হিন্দু ছিল না। কিন্তু তখনকার দিনে হিন্দু মুসলিম নির্বিশেষে নওশেরওয়ানে আদিলকে জাস্টিস গিভার হিসেবে, হিরো বা রোল মডেল হিসেবে মেনে নিয়েছিলেন। গান্ধীরও তো মেনে নিতে অসুবিধা হয়নি, রাজা রামমোহনেরও মেনে নিতে অসুবিধা হয়নি। তাই সাদি এবং হাফেজ বারে বারে রাজা রামমোহনের লেখার মধ্যে এসছে। ভালো করে ব্রহ্ম সঙ্গীত গুলো চর্চা করলে আমরা এই মিল খুঁজে পাই। যদি একদিকে আমরা সাদির কবিতা রাখি, হাফেজের কবিতা রাখি, আর রামমোহন রায় ব্রহ্ম সঙ্গীত পড়ি বা তুফাতুল মুআইদিন পড়ি, আমরা কিন্তু এই মিলটা খুঁজে পাবো। সুতরাং রামমোহন রায় যে ইসলাম চর্চা, সেটা শাস্ত্রীয় ইসলামের যে একটা অক্ষর কেন্দ্রিক একটা শাস্ত্রের ব্যাখ্যা করার যে প্রবণতা, সেটা থেকে মুক্ত। তার মধ্যে একটা আধ্যাত্মিক অন্তরতর আত্মার বিচ্ছুরণ আমরা দেখতে পাই, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আজকে হারিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ যেটাকে আনতে চেয়েছিলেন আমাদের সমাজ গঠনে, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। সুফিরা যেটাকে বলেছে জেহাদে আকবর। আসল জেহাদ মানুষ মারা নয়, রক্তপাত নয়। আসল জেহাদ হচ্ছে ব্যক্তির মুক্তি, ব্যক্তির উন্নতি, আভ্যন্তরীণ পরিবর্তন। তাই তো সেই বিখ্যাত গায়ক গেয়ে ওঠেন সেই গান, আপনারা শুনেছেন জগজিৎ সিং এর সেই গান, দিল সে বেহতর কোই কিতাব নেহি। তাই বাউলরাও দিল কোরআনের কথা বলে। এই রামমোহনের সমসাময়িক হচ্ছে লালন শাহ। লালন শাহ দিল কোরআনের কথা বলেছেন, কিন্তু রামমোহনের সঙ্গে তুলনামূলক কোনো আলোচনা লালন শাহর আমরা দেখতে পাই না। সুতরাং রামমোহন নিয়ে গবেষণার অনেকগুলো অবকাশ আছে। লোকায়ত সংস্কৃতি বা লোকায়ত দর্শনের সঙ্গে রামমোহনের কোথায় মিল কোথায় অমিল, এটা নিয়ে ভালো গবেষণা হতে পারে, কিন্তু আমরা সেদিকে যাইনি। আমাদের লোকায়ত সাহিত্যকে সিলেবাসে জায়গা দিতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। রামমোহন অবশ্য আগেই জায়গা পেয়ে গেছেন। সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। গান্ধী পরে উর্দু শিখেছেন। আমার সময় আমি জানি খুব বেশি নেই, তাই তাড়াতাড়ি শেষ করব। কিন্তু আমি যেটা বলতে চাইছি, একটা বড় ক্যানভাসে রাজা রামমোহন রায়কে চর্চা করলে তাকে যথাযথ সম্মান আমরা দিতে পারবো। তিনি খালি পাশ্চাত্য থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কার করছেন এমন নয়। আমাদের দেশজ ঐতিহ্যে পার্সিয়ানেট কালচার, যেটা খালি পার্সিয়ান ওয়ার্ল্ডে সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষে ঢেউ তুলেছিল, সেই সংস্কৃতির প্রেক্ষাপটে রামমোহনের চর্চা দরকার। তাই একটা ইউনিভার্সাল হিউম্যানিটি, যেটা আমরা ফিরদৌসি, আরেক ফার্সি লেখক, তার মধ্যে আমরা দেখতে পাই। ফিরদৌসি কিন্তু মুসলমান, কিন্তু তার হিরোরা দেখুন, ফিরদৌসির লেখা থেকে রবীন্দ্রনাথ প্রাণিত হয়েছেন। ওই যে রবীন্দ্রনাথ কিশোরদের জন্য লিখেছেন সৌরভ রুস্তমের কাহিনী, এই সৌরভ রুস্তম মুসলমান নয়। ভাই গিরিশচন্দ্র সেন ও সৌরভ রুস্তম সম্বন্ধে লিখেছেন। এরা হচ্ছে সেই পার্সি কমিউনিটির, ইরানের সেই নায়ক সৌরভ রুস্তম, পিতা পুত্র সংগ্রামী, তাদের কথা আছে। সুতরাং এই ফিরদৌসি, তার যে কাজ যে টাইমলেস, রবীন্দ্রনাথের কাজ যে টাইমলেস, রামমোহন যে টাইমলেস, অর্থাৎ কোনো বিশেষ সময়ে তাদের সীমাবদ্ধ রাখা যায় না। তার কারণ হচ্ছে তারা মানবতা বলতে একটা বিশেষ সম্প্রদায়কে বোঝাননি, একটা বিশেষ পরিবারকে বোঝাননি, একটা বিশেষ অঞ্চলকে বোঝাননি, একটা প্রভিন্সকে বোঝাননি। তাদের যে মানুষের আত্মপরিচয়ের অন্বেষণ,
বা ভ্রূণাবস্থায় জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে ক্রিয়াশীল তাদের যে প্রয়াস, সেটা আন্তর্জাতিকতার মধ্যে বিলীন হয়ে গেছে। এই জন্য তারা যুগোত্তীর্ণ, যুগন্ধর রামমোহন। এভাবে আমাদের রামমোহনকে বিচার করতে হবে। তাদের কোনো স্থানিকভাবে নির্দিষ্ট করা যায় না, তাদের কোনো সময়ের হিসেবে নির্দিষ্ট করা যায় না। তারা বিভিন্ন যুগের কাছে যুগ যুগ ধরে তারা বরণীয়। এই রবীন্দ্রনাথ রামমোহন সম্বন্ধে এই কথাগুলো আমার মনে পড়ছে। এমনকি এই ধারাটা আমার মনে আছে, একজন বিখ্যাত আমেরিকান গবেষক বলেছিলেন, রেনেসাস 19th সেঞ্চুরিতে শেষ হয়ে যায়নি, রেনেসাস পরবর্তীকালে বিংশ শতকেও দেখা গেছে। সত্যজিৎ রায়ও কিন্তু রেনেসাসেরই প্রতিনিধি, রবীন্দ্রনাথ তো রেনেসাসের প্রতিনিধি বটেই। তাই সত্যজিৎ রায়ের বাড়ির কুকুরের যখন নাম হয় সাকি, সাকি মানে হচ্ছে সুফি টার্মিনোলজি অনুযায়ী ওয়াইন কাপ বিয়ারার। আমি বিশ্লেষণে যাচ্ছি না, সেই সময় আমার নেই, কিন্তু এভাবে সেই সুফি ট্র্যাডিশন আমাদের রেনেসাসকে 19th, আমি বলবো ইভেন 20th সেঞ্চুরিতে সমৃদ্ধ করেছে, একটা মানবতার জয়গান করেছে, যেটা থেকে আমরা আজকে বিচ্যুত হয়ে একটা সংকীর্ণ সাম্প্রদায়িকতার মধ্যে নিমজ্জিত হতে চলেছি। সেখানে রামমোহন আমাদের পথ দেখাবেন। আজকে যদি রামমোহন বেঁচে থাকতেন, তাহলে তিনি, তার বড় সংগ্রামের একটা জায়গা হতো সাম্প্রদায়িকতার মোকাবিলা করা। আরো একটা জায়গায় তিনি হয়তো আমাদের সমৃদ্ধ করতে পারতেন। সেটা বলে আমি আলোচনাটা শেষ করব, কিন্তু তার আগে আরো দু একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2-3 মিনিটে। আমি একবিংশ শতকে বা পরিষ্কার বলি, 2010 সালে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমেরিকায়। একজন ইজিপশিয়ান অধ্যাপিকার সঙ্গে আমার দেখা হলো, তিনিও সেই প্রোগ্রামে ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি পিরামিড দেখেছেন, আপনি কি মিউজিয়ামে গেছেন? সেই মুসলিম ভদ্রমহিলা, ইরানের, ইজিপ্টের, তিনি বললেন আমি কোনোদিন পিরামিড দেখিনি, আমি কোনোদিন মিউজিয়ামে যাব না। ব্র্যাকেটে তিনি যেটা বলতেন সেটা আমি বলে দিচ্ছি, সেটা তিনি বলেননি, আমি এগুলো চর্চা করি বলে আমি জানতাম ব্র্যাকেটে তিনি কি বলতেন। ব্র্যাকেটে তিনি বলতেন আমি এগুলো তো দেখিনি, ভবিষ্যতেও কোনোদিন দেখবো না, কারণ এগুলি হচ্ছে জাহিলিয়া বা ইগনোরেন্সের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ প্রাক ইসলামের যুগের সমস্ত সভ্যতা সংস্কৃতিকে তিনি জাহিলিয়া বলে মনে করেছিলেন। এটা কিন্তু ভারতবর্ষে এই প্রবণতা দেখা যায় না। রামমোহনের মধ্যে এই প্রবণতা নেই, কাজী আব্দুল ওদুদের মধ্যে এই প্রবণতা নেই, কবিরের মধ্যে এই প্রবণতা নেই। কিন্তু ইজিপ্টে কিন্তু এই সংকীর্ণতাটা দেখে আমি ব্যথিত হয়েছিলাম। সবার মধ্যে আছে আমি বলছি না, কারণ আপনারা জানেন 2014 সালে প্রায় 305 জন মুসলিমকে মেরে ফেলা হয়েছে, মুসলিমরাই মেরেছে কায়রোতে। কেন? ওই 305 জন মুসলিমের মধ্যে আবাল ও বৃদ্ধ বনিতা ছিল, তারা কিন্তু সবাই সুফি ভাবাপন্ন ছিল। সুতরাং সুফিরা আক্রান্ত, রাজা রামমোহন রায়ের উদার মানবতাবাদ আক্রান্ত। আসুন আমরা সেই উদার মানবতাবাদকে রক্ষা করি, এটাই আমাদের রামমোহনকে শ্রদ্ধা জানানোর প্রকৃষ্ট একটা পথ হবে। এখানে আমার সময় শেষ হয়ে এসছে, অন্যান্য বক্তা আছে, আমি আর কোথাও আলোচনার মধ্যে যাব না। খালি আমি এই কথা বলবো যে সুফিরা এক ধরনের সুফিরা বেদ উপনিষদ চর্চা করেছে। তারা শুকো 58টা উপনিষদ অনুবাদ করেছে। উপনিষদের যে পাশ্চাত্যের যাত্রা, সেটা এইভাবে শুরু হয়েছে। রামমোহন রায়ও বেদ উপনিষদে আগ্রহী ছিলেন, কিন্তু রামমোহন রায়ের সঙ্গে অন্যান্য সাধকদের একটা পার্থক্য আছে। রামমোহন রায় প্রখর যুক্তিবাদী ছিলেন, তিনি বেদকে অভ্রান্ত বলেননি, যেমন করে রেনেসাস ইউরোপের লোকেরা বাইবেলকে অভ্রান্ত বলেননি, পোপকে অভ্রান্ত বলেননি। রামমোহন রায়ের মধ্যে সেই একই ম্যাগনিচিউডের যুক্তিবাদ বিচ্ছুরিত হয়েছে, যেটা আমরা মুতাজিলা স্কুলের মধ্যে পাই। মুতাজিলা স্কুলও বৈপ্লবিক একটা মতামত দিয়েছিলেন 10ম শতকে, বলেছিলেন কোরআন কিন্তু ইটারনাল নয়, শাশ্বত নয়, কোরআন একটা বিশেষ সময়ে নাজেল হয়েছে। রক্ষণশীল মুসলিমরা এই মতামত মেনে নিতে পারেননি, রক্ষণশীল হিন্দুরা রামমোহন রায়ের মতামত মেনে নিতে পারেননি। আমার পূর্ববর্তী বক্তাগণ তারা এই কথায় ইঙ্গিত দিয়েছেন। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা বিরাট থিওরিটিশিয়ান আছেন স্যামুয়েল হান্টিংটন, তিনি একটা বই লিখেছেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস। এটাকে আমরা মানবো না, কারণ ক্ল্যাশ ইজ উইদিন সিভিলাইজেশন, ক্ল্যাশ ইজ নট বিটুইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্ট, ক্ল্যাশ ইজ নট বিটুইন দ্য ওয়েস্ট অ্যান্ড ইসলাম, clash is within Islam, clash is within Hinduism, clash is within Christianity, clash is within Judaism, clash in each and every religion, between liberalism and fundamentalism, between rationalism and dogmatism. সুতরাং এইভাবে কিন্তু রামমোহন সেটা বুঝেছিলেন, তাই তিনি হিন্দুত্বকে ত্যাগ করেননি, কিন্তু তার হিন্দুত্ব হচ্ছে আন্তর্জাতিক হিন্দুত্ব, যুক্তিবাদে নিষিদ্ধ সেই হিন্দুত্ব। এটা আমাদের মনে রাখতে হবে। আর রামমোহন যদি আজকে বেঁচে থাকতেন, স্টিফেন হকিং বিখ্যাত লেখক, আপনারা জানেন তার একটা কসমোগনিক্যাল থিওরি আছে, সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে তার লেখা আছে। স্টিফেন হকিং বলেছিলেন আমার মৃত্যুর পরে যেন এই বইটা প্রকাশিত হয়, যেখানে আমি কসমোগনিক্যাল থিওরি গুলো দিয়েছি, কারণ বেশিরভাগ লোক এই কসমোগনিক্যাল থিওরি নিতে পারবেন না। এই আশঙ্কা ছিল স্টিফেন হকিং এর। আমার মনে হয়
রামমোহন রয় যদি আজকে এই একবিংশ শতকে বেঁচে থাকতেন, তিনি হয়তো স্টিফেন হকিং এর সেই কসমোগনিক্যাল থিওরিটাকে গ্রহণ করে নিতেন। বিজ্ঞানের জয়যাত্রা হতো, যুক্তির জয়যাত্রা হতো, ধর্মান্ধতার পরাজয় হতো, অযুক্তির পরাজয় হতো। আপনারা আমাকে অনেকক্ষণ বলতে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কলেজকে অসংখ্য ধন্যবাদ, ইন্দ্রাণীদিকে অসংখ্য ধন্যবাদ, অন্যান্য যারা উদ্যোক্তা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা দেখে নিই কোনো প্রশ্ন আছে কিনা। তার মধ্যে আমার একটা প্রশ্ন আছে স্যার, করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার মনোগ্রাহী আলোচনা শুনে আমার এত ভালো লাগলো, কারণ আমরা এইভাবে রামমোহনকে কখনো শুনিনি, যে ইসলাম কিভাবে, কোরআন কিভাবে রামমোহনের ধর্মচর্চাকে প্রভাবিত করেছিল। তো আপনি এখানে আলোচনা করলেন যে তার যে ব্রহ্মসঙ্গীত, ব্রাহ্ম সমাজ এবং তার উপর যে ইসলামের প্রভাব আছে। তো আমার এখানে প্রশ্ন হলো যে তিনি যে ব্রাহ্ম সমাজ গঠন করা, ব্রহ্মসঙ্গীত রচনা করা, এগুলোর ওপর কি আমাদের উপনিষদের কোনো প্রভাব ছিল তার উপর? যে উপনিষদও কি একেশ্বরবাদ, উপনিষদের মূল বক্তব্য হলো মনে হয় একেশ্বরবাদ, ব্রহ্মচর্চা, মানে ব্রহ্মবাদী চর্চা। তো তার কি কোনো প্রভাব ছিল তার ধর্মচর্চার উপর? স্যার থ্যাংক ইউ নবনীতা, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই রামমোহনের যে অদ্বৈতবাদ, সেটা বেদ উপনিষদ থেকে যেমন এসেছে, রামমোহন সেটাকে আরো ঝালিয়ে নিয়েছেন কোরআন, বাইবেল এগুলো পড়ে। হ্যাঁ, অবশ্যই উপনিষদ থেকে এসেছে, এবং আমি বলার সময় পাইনি, কিন্তু অনেক সুফিরা এখানে ছিল উপমহাদেশে। আমি ওগুলো বলতে পারলাম না, কারণ আমি জানি অন্যান্য বক্তা আছেন, আমি কতক্ষণ আর বলবো, তাই আমি ওইদিকে আর যাইনি। সেটা হলো যে এখানে কাদরি সুফিরা বেদ উপনিষদ চর্চা করে, এবং অষ্টাদশ শতকে দেখা গেছে যে নাকশবন্দি সুফিরা বেদ উপনিষদ চর্চা শুধু করেনি, সেটাকে বলেছে কোরআনের মতনই, বাইবেলের মতনই এটা একটা রিভিল্ড বুক, অর্থাৎ ঈশ্বর নির্দেশিত গ্রন্থ বেদ উপনিষদ, এই কথা বলেছেন। এগুলো আমরা চর্চা করি না, আমরা খালি দাঙ্গা হাঙ্গামা বাঁধাই। সুতরাং রামমোহন অবশ্যই একেশ্বরবাদ, বিশেষত অদ্বৈতবাদ তিনি বেদ উপনিষদ থেকে পেয়েছেন। বেদ উপনিষদ চর্চাটা অনেক মধ্যযুগেও ছিল। দারাশুকোর কথা আমরা বলেছি, দারাশুকো পড়েছেন কিনা রামমোহন আমি বলতে পারবো না, কোনো প্রমাণ নেই, কোথাও তিনি লেখেননি যে তিনি দারাশুকো পড়েছেন, কিন্তু সম্ভবত পড়েছেন, কারণ দারাশুকোর লেখাগুলোকে তো আওরঙ্গজেবও কিন্তু বই পড়াতেন না। আওরঙ্গজেব কিন্তু দারাশুকোর লেখাগুলোকে ব্যান করে দেননি কখনো তার সাম্রাজ্য থেকে, তাই আওরঙ্গজেবেরও একটা ঔদার্য বোধ ছিল, সেটা আজকের দিনে দেখা যায় না। সুতরাং দারাশুকোর লেখাগুলো সহজলভ্য ছিল, সম্ভবত রামমোহন সেটা পড়েছেন, কারণ তখনকার দিনে সবাই সেগুলো পড়তো, বেদ উপনিষদ চর্চা হতো। বেদ উপনিষদে যেই অদ্বৈতবাদের কথা তিনি পেয়েছেন, সেটার মাধ্যমে তিনি ব্রাহ্ম সমাজে সেটাকে আত্মীকরণ করার চেষ্টা করেছেন এবং সেটাকে জাস্টিফাই করেছেন বাইবেল, কোরআন। এভাবে আমি যেটা বলতে পারিনি সেটা হচ্ছে একটা আমাদের দেশে তুলনামূলক ধর্মচর্চাটা সেভাবে অগ্রসর হলো না, কিন্তু তুলনামূলক ধর্মচর্চার ক্ষেত্রেও রামমোহন একজন পায়োনিয়ার, যেটা ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ করার চেষ্টা করেছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এই তুলনামূলক ধর্মচর্চা। সুতরাং গান্ধীর মধ্যে সেটা তো ছিল, এই রামমোহনের মধ্যে সেটা তো ছিলই। আরেকটা দিক মনে রাখতে হবে, যখন আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম খ্রিস্টান মিশনারিদের দ্বারা আক্রান্ত হচ্ছে, তখন রামমোহন বলার চেষ্টা করেছেন যে বেসিক্যালি হিন্দুইজম আর খ্রিস্টানিটি আলাদা নয়, সুতরাং আক্রমণ করার কোনো জায়গা নেই। ধর্মান্তর করানো পছন্দ করতেন না রামমোহন বা গান্ধী, কারণ তারা এসেনশিয়াল ইউনিটি অফ ম্যানকাইন্ডে বিশ্বাস করতেন। আজকের দিনের বাহাই ধর্ম কিন্তু ওই এসেনশিয়াল ইউনিটি অফ ম্যানকাইন্ডে বিশ্বাস করে, বাহাই ধর্ম। হ্যাঁ, এটা ভেরি ইন্টারেস্টিং। সুতরাং এই বাহাইরাও হয়তো পূর্বসূরি হিসেবে রামমোহনের মধ্যে তাদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন। সুতরাং এইভাবে রামমোহন বলার চেষ্টা করেছেন যে খ্রিস্টানিটিতে যে একেশ্বরবাদের কথা আছে, ইসলামে যে একেশ্বরবাদের কথা আছে, সেটা হিন্দুইজমে আছে, বেদ উপনিষদে আছে। সুতরাং হিন্দুইজমকে আক্রমণ করার কোনো অধিকার খ্রিস্টান মিশনারিদের নেই। দেবেন্দ্রনাথও এটাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। সুতরাং অবশ্যই বেদ উপনিষদ চর্চা এবং সেটাকে তুলনামূলক ধর্মচর্চার মাধ্যমে অদ্বৈতবাদকে ঝালিয়ে নেওয়া, সুফিবাদের মাধ্যমে সেটাকে ঝালিয়ে নেওয়া, এটা রামমোহনের মধ্যে আমরা অবশ্যই দেখতে পাই। সুতরাং ধর্মকে মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে তিনি ভারতবর্ষীয় সমাজকে একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন খ্রিস্টান মিশনারিদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য। এটা কিন্তু এই জন্য আমরা এটাকে বলেছি সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা ভ্রূণাবস্থায় জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে রামমোহনের এই প্রয়াস ক্রিয়াশীল ছিল, সংশ্লিষ্ট ছিল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আরেকজন কোনো অধ্যাপক আছেন যিনি একটা প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, আপনি একটু পড়ে দেবেন, পড়ে দিলে আমার একটু সুবিধা হবে, পড়ে দেবেন কি? হ্যাঁ হ্যাঁ, উষাপতি স্যার, হ্যালো উষাপতি স্যার, আপনি মনে হয় কোনো একটা কোশ্চেন করেছিলেন, আপনি কোশ্চেনটা করতে পারেন। আমি বললাম রামমোহনের জন্ম সময়টা নিয়ে মতভেদ দেখা যায়, এই ব্যাপারটা তথ্য কি আচ্ছা, আপনার ভয়েসটা ভেঙে ভেঙে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। রামমোহনের জন্ম সময় নিয়ে একটু মতভেদ দেখা দেয়, সেই সময়কালটা কি হতে পারে এক্স্যাক্টলি, সেটাই জানতে চাইছিলাম। না, থ্যাংক ইউ, ওটা আমার আলোচনার বিষয়বস্তু ছিল না। আমার আলোচনার বিষয়বস্তু একদম আলাদা ছিল, ওটা হয়তো অন্য কোনো বক্তা সন্দীপন বাবু হয়তো ওটার উত্তর দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি প্রশ্ন করেছেন ওটা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আর কিছু যদি প্রশ্ন? হ্যাঁ, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। হ্যাঁ স্যার, আমাদের এক ছাত্রী প্রশ্ন করেছে, রাজা রামমোহন রায় কোথা থেকে আরবি স্টাডি করেছেন, প্লিজ একটু বলবেন। এক ছাত্রী, হ্যাঁ, আপনি যদি বলবেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। তখনকার দিনে এটা মনে রাখতে হবে যে কোনো শিক্ষিত, উচ্চশিক্ষিত হিন্দু বাড়িতে ওই 19 শতকের প্রাণ্য বেলায় বা অষ্টাদশ শতকের অপরাহ্ন বেলায় তখন কিন্তু একটা উচ্চশিক্ষিত হিন্দু পরিবারে আরবি ফার্সি চর্চা হতো সংস্কৃতের পাশাপাশি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। যেমন রাজা রাধাকান্ত দেব অপেক্ষাকৃত ভাবে অনেকে তাকে রক্ষণশীল বলেন, আমরা কিন্তু তাকে রক্ষণশীল বলবো না, কিন্তু সেটা আজকে আলোচনার বিষয় নয় বলে আমি সেটাকে ওভারল্যাপ করে যাচ্ছি। কিন্তু রাধাকান্ত দেবও কিন্তু আরবি ফার্সি জানতেন। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আর রাজা রামমোহন তো জানতেনই। রামমোহন আরো আরবি ফার্সিটা ভালো শেখার সুযোগ পান, তিনি মৌলানা রেখে শেখেন। আর এছাড়া আমরা তো আগে উল্লেখ করেছি তার শৈশবে শিক্ষা সমাপ্ত হয়েছিল, তিনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, অত্যন্ত প্রতিভা সম্পন্ন ছিলেন ভাষাবিদ হিসেবে। পাটনায় থাকার সময় পাটনায় একটা আরবি ফার্সি চর্চার অবকাশ ছিল তার, এবং উর্দুও তিনি, হিন্দুস্তানি বা উর্দু চর্চা তিনি করেছিলেন। পাটনায় গিয়ে এটা তিনি আরো ঝালিয়ে নিয়েছিলেন এবং পরবর্তীকালে এই চর্চা তিনি বজায় রেখেছিলেন। তার ব্যক্তিগত একটা উদ্যোগও ছিল। সুতরাং এইভাবে বিভিন্ন স্তরে, কিছুটা পারিবারিক স্তরে মৌলানা রেখে, পাটনায় থাকার সময় এবং ব্যক্তিগত উদ্যোগে তিনি কিন্তু আরবি ফার্সি চর্চাটা এগিয়ে নিয়ে গেছেন, এবং সেই সময় শিক্ষিত হিন্দুরা আরবি ফার্সি শিখতো, কারণ 1837 পর্যন্ত কিন্তু ফার্সি ভাষাটা ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, এই ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি চ্যাট বক্সে, আপনি এটা যদি বলেন একটু, নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রামমোহন নীরব ছিলেন কেন, যদি এ বিষয়ে আলোকপাত করেন। এটা যদিও আপনার ডাইরেক্ট বিষয়ের নয়, তাও আপনি যদি বলেন। হ্যাঁ, বিষয়টা আলাদা, তবু আমি উত্তর দেবো, কারণ প্রশ্নটা ইন্টারেস্টিং। হ্যাঁ, বিষয়টা একেবারেই আমার বিষয়বস্তুর সঙ্গে মিল নেই, কিন্তু তবু আমি সংক্ষেপে উত্তরটা দেবো যখন প্রশ্নটা উত্থাপিত হয়েছে, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যদিও আমার বিষয়ের সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়। সেটা হচ্ছে, রামমোহন মনে করেছিলেন যে এই যে প্ল্যান্টেশন মালিক, অর্থাৎ এই যে বাগিচার যে মালিক, যারা সাধারণত ইউরোপিয়ান হতেন, তারা ভারতবর্ষে এসে যদি স্থায়ীভাবে বসবাস করতেন তাহলে ভারতবর্ষের উন্নতি হবে। যেমনটা আমরা এখনকার দিনে বা পরবর্তীকালে সাউথ আফ্রিকায় দেখতে পাই, যে শ্বেতাঙ্গরা বিভিন্ন চা বাগিচা বা জমির একটা বিরাট অংশের অধিকারী হচ্ছে শ্বেতাঙ্গরা। সুতরাং পাশ্চাত্যের মানুষ, অর্থাৎ যে ইউরোপীয়রা, শ্বেতাঙ্গরা যদি ভারতবর্ষে স্থায়ীভাবে পাকাপাকি ভাবে বসবাস করে তাহলে ভারতবর্ষের সমাজের কল্যাণ হবে, অন্যান্য দিক দিয়েও কল্যাণ হবে, ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য এদিক দিয়ে উন্নতি হবে বলে রাজা রামমোহন রায় মনে করতেন। তাই নীলকরদের আসলে রামমোহন থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ, এদের একরকম দৃষ্টিভঙ্গি ছিল, ভালো ব্রিটিশ খারাপ ব্রিটিশ। এটা দ্বারকানাথ গাঙ্গুলির মধ্যেও ছিল, বিখ্যাত যে ব্রাহ্ম নেতা, যিনি চা বাগিচায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, মামলা মোকদ্দমা করতেন, কাদম্বিনী গাঙ্গুলির হাজবেন্ড, সেই
দ্বারকানাথ গাঙ্গুলিও করতেন, অর্থাৎ ভালো ব্রিটিশ খারাপ ব্রিটিশের একটা কনসেপ্ট ছিল, যে তারা মনে করতেন যে ব্রিটিশদের মধ্যে অনেকে ভালো, তারা যদি স্থায়ীভাবে এদেশে বসবাস করে দেশের উন্নতি হবে। আসলে মনে রাখতে হবে জীবনযাত্রা তো একটা ল্যাবরেটরি নয়। রামমোহন হয়তো নিজের জীবদ্দশায় অতটা অনুধাবন করতে পারেননি নীল চাষের যে শোষণমূলক ব্যবস্থাটা। মনে রাখতে হবে নীল বিদ্রোহ যখন হয়েছিল তার প্রায় 3-4 দশক আগে রামমোহনের মৃত্যু ঘটে গেছে। হ্যাঁ, সুতরাং নীল বিদ্রোহ অনেক পরের ঘটনা। রামমোহন হয়তো অ্যান্টিসিপেট করেছিলেন কিছু ভালো ব্রিটিশ নীল চাষকে কেন্দ্র করে ভারতবর্ষে বসবাস করবেন, যার ফলে ভারতবর্ষের উন্নতি হবে। অনেকে বিশেষ করে মার্কসিস্ট যারা অ্যানালিস্ট তারা রামমোহনকে এখানে সমালোচনা করে বলেছেন সাম্রাজ্যবাদের তল্পি বাহক, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করব না। কারণ মনে রাখতে হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কার্ল মার্কসের ব্রিটিশদের উপস্থিতির যে তাৎপর্য, সেটার যে বিশ্লেষণ, সেটা অনেক পরবর্তীকালের ঘটনা, সেটা রামমোহন দেখে যেতে পারেননি। সুতরাং রামমোহনের এই সীমাবদ্ধতা তার হয়তো যুগেরই সীমাবদ্ধতা। হ্যাঁ, সুতরাং তাকে আমরা সাম্রাজ্যবাদের তল্পি বাহক বলবো না। হ্যাঁ, এটা আমার রেসপন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। প্লিজ আস্ক ডাইরেক্টলি। হ্যাঁ, প্লিজ আস্ক ডাইরেক্টলি। কেউ একজন ডাইরেক্টলি প্রশ্ন করতে চাইছেন, প্রশ্ন করতে পারেন। Good afternoon, sir. Sir, as you said that Quran should be interpreted with intelligence and not in literal terms. So, sir, the question is that every Muslim is reading Islam, but it is very much possible that he takes the literal terms of what is written in Islam. So, how can anyone develop the intelligence of rational thinking, interpreting it logically and rationally? So, how can anyone do this? Very good question, Supriyo Babu. Very good question. Actually, that I tried to elaborate, but because of time constraint, I could not elaborate. I indicated, for example, Akbar the Great. Remember, Akbar the Great was initially more or less orthodox. Most of the Mughal emperors were orthodox. But the definition of orthodoxy in the medieval period and the definition of orthodoxy, unfortunately, in the 21st century, they are not same. Even being orthodox, they were liberal, inclusive, and cosmopolitan. But in spite of being a part of the modern society, nowadays Orthodox people are very much exclusive, very much exclusive. Akbar was non-literate, so he had no other option but had to apply his intuitive intelligence. Look at Kabir. Kabir was non-literate, so he had to apply his intuitive intelligence. Look at Lalon Shah. Lalon Shah was non-literate, so he had to apply his intuitive intelligence. Haidar Ali, Taimur Long, they were all non-literates. And Shah Abdul Latif of Sindh, another Sufi saint, non-literate. And Abdullah Sheth, who taught Gandhi about Islam in South Africa, was one of the greatest Indian merchants in South Africa, but was not non-literate. So they had no other option but to apply their intuitive intelligence to interpret scriptures, to understand religion. So that's why they are not confined to scriptures. I draw your attention to the film 3 Idiots. ওই 3 Idiots না হতে পারলে হবে না। আসলে 3 Idiots নয়, দে আর দ্য অ্যাকচুয়াল ওয়াইজ পিপল। যারা সিলেবাসের বাইরে কল্পনা করতে পারে তারা কিন্তু সায়েন্টিস্ট হয়, যেমন আমরা 3 Idiots এ দেখেছি। কিন্তু যে সিলেবাস মুখস্থ করে খায়, বই চিবিয়ে খায়, তারা কিন্তু সিইও হতে পারে কিন্তু সায়েন্টিস্ট হতে পারে না, ক্রিয়েটিভ হতে পারে না। সুতরাং আমরা ওইটাই দেখার চেষ্টা করেছি। এই সমাজে 2 রকমের মানুষ থাকে, একটা লিটারালি সবকিছুকে ইন্টারপ্রেট করে, এরাই সংখ্যাধিক্য। তাই জন্য স্টিফেন হকিং ভয় পেয়েছেন বলে আমরা শেষ করলাম সেই কথা বলে। রামমোহন ওই জন্য আক্রান্ত হয়েছেন। কিন্তু রামমোহনের মতো কিছু সৃজনশীল মানুষ থাকেন, মানবতাবাদী মানুষ থাকেন, যারা ওই জগজিৎ সিং এর মতো গায়কের মাধ্যমে আমরা বলতে পারি দিল সে বেহতর কোই কিতাব নেই, মানুষের হৃদয়ের থেকে উৎকৃষ্ট কোনো কিতাব নেই, এই উপলব্ধি তাদের হয়। লালন শাহর মতো উপলব্ধি তাদের হয়। রামকৃষ্ণও কিন্তু নন লিটারেট ছিলেন। এরা এইভাবে ইনটুইটিভ ইন্টেলিজেন্স এর মাধ্যমে রিলিজিয়নকে দেখেন, যে রিলিজিয়ন ইজ দ্য রিলিজিয়ন অফ ম্যান, যেটা রবীন্দ্রনাথের বক্তৃতায়, গান্ধীর সাউথ আফ্রিকায় থাকাকালীন বক্তৃতায় আমরা বিচ্ছুরিত হতে দেখি। রাধাকৃষ্ণন যেটাকে খুব প্রশংসা করে নিজের লেখার মধ্যে সংযোজিত করেছেন। সুতরাং এটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। একটা রকেট হতে গেলে রকেটের একটা বিশেষ ভরবেগ লাগে, একটা গতিবেগ লাগে, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে উত্তীর্ণ হয়ে রকেট এগিয়ে যায় মহাকাশের দিকে। সেই শক্তি তো সাধারণ মানুষের থাকে না। তারা লিটারালি সবকিছুকে ইন্টারপ্রেট করার চেষ্টা করে। তাই অনেকে এই ধর্ম মানেই ধর্মান্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু কিছু কিছু মানুষ সত্যি মানবতাবাদী থাকে, যারা ধর্মকে মানবতাবাদের নিরিখে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে মানব কল্যাণে
প্রয়োগ করার চেষ্টা করে থাকেন। রামমোহন সেরকম একটা ব্যক্তিত্ব। আমি সংক্ষেপে এটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। সুফিদের মধ্যে, মুতাজিলাইটদের মধ্যে, ভারতীয় সুফিদের মধ্যে এর বিভিন্ন প্রয়াস আছে, এবং আমার সময় নেই বলে, কারণ এই যে নাক্সবন্দি সুফিদের কথা বললাম, এরা এতটাই এক্সপেরিমেন্ট করেছে ধর্মকে নিয়ে, শুনলে অবাক হয়ে যাবেন। আমরা আলোচনা করি না আজকাল, কিন্তু পৌত্তলিকতাকে কিভাবে ইসলামের সঙ্গে মিলিয়ে দেখা যায়, যেটা বিবেকানন্দ একরকম ভাবে করেছেন। বিবেকানন্দ বলেছেন যে পৌত্তলিকতা অর্থাৎ আইডল হিসেবে মূর্তি পূজাটা মানুষ একটা এই ম্যাচিওর স্টেজে করে থাকে, কিন্তু সেই মানুষ যখন একটা ম্যাচিওর স্টেজে যায় তখন তার পুতুলের দরকার পড়ে না, আইডলের দরকার পড়ে না, তখন সে বেদ উপনিষদের নিরাকার ব্রহ্মের উপাসনায় নিমজ্জিত থাকে। এটা কিন্তু দারাশুকোর সঙ্গে বাবালাল বৈরাগীর যে কথোপকথন তার মধ্যেও আছে। সুতরাং এভাবে বিভিন্ন স্টেজ সুফিরাও বলে আসলে ধর্মের উপলব্ধি, পরম ব্রহ্মের উপলব্ধি, এটা বিভিন্ন স্টেজ। এটার মধ্যে মানুষের মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই। এসেনশিয়াল ইউনিটি অফ ম্যানকাইন্ডে তারা বিশ্বাস করেন। বরফ যেমন একটা সময় বরফ হয়, আরেকটা সময় জল হয়, এটা খালি বিভিন্ন স্টেজ, এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। ধর্মের মধ্যে, মানুষের মধ্যেও মৌলিক পার্থক্য নেই, বিভিন্ন শাস্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য নেই। তাই জন্য অনেক শাস্ত্রবিদ, এমনকি দারাশুকো বেদ উপনিষদকে একটা ঈশ্বর প্রেরিত গ্রন্থ হিসেবেই দেখার চেষ্টা করেছেন। এগুলো রিভলিউশনারি থিওরিটিক্যালি। তারা এইভাবে দেখতে পেরেছিলেন বলেই দে কুড রিড বিটুইন লাইনস, তাই তাদের কাছে মনে হয়েছে এসেনশিয়াল ইউনিটি অফ মানুষের জয়গান করে মানব সমাজ অগ্রবর্তী হবে, বিচ্ছেদের মাধ্যমে নয়। কিন্তু আমরা একবিংশ শতকে দেখতে পাচ্ছি there are people, there are groups who thrive on discord. থ্যাংক ইউ, আপনি এরকম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আংশিক উত্তর দিলাম, কারণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। Thank you, sir. Thank you, sir. Thank you for the speech and separately answering my question. Thank you. আশা করি আর কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এই নতুন একটা বিষয়ে আমাদেরকে অবগত করার জন্য এবং আলোচনা করার জন্য। আমি শ্রোতাদের আরেকটু অপেক্ষা করার অনুরোধ করব, এবং তোমরা আরো পরবর্তী বক্তার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবে, এরকম অভিজ্ঞ এবং মনোগ্রাহী আলোচনা শুনতে পারবে। এর পরবর্তী মাননীয় বক্তা হচ্ছেন ডক্টর রচনা চক্রবর্তী। তার বক্তব্য বিষয় হলো রিভিজিটিং রামমোহন রায় and his discourse on সতী। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম, আপনি আছেন? লিস্টে ম্যামের নাম দেখতে পাচ্ছি না, অন্য কোনো নামে আছেন কিনা বুঝতে পারছি না। ম্যাডাম, আপনারা একটু অপেক্ষা করুন। মনে হয় ম্যাডাম কোনো কারণে জয়েন করতে পারেননি বা পারছেন না। আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।
হ্যালো অমিত বাবু, হ্যাঁ বলুন। আমি কি এই সুযোগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ম্যাডাম এসে গেছেন, ম্যাডাম এসে গেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। Good afternoon. Can you hear me? Am I audible? Can you see me? Yes, madam. Welcome, madam. Okay. Thank you, Nabonita, for your kind words. And I also take this opportunity to thank Dr. Nandini Dev, Principal Nistarini College, Purulia, with whom I share a special bond since our college days, for inviting me to this eminent seminar, webinar. And my sincere thanks also go out to Professor N.D. Shonigrahi, convener IQAC, Dr. Shubal Chandra De, President Nistarini College, the organizers, that is the departments of History and English, my co-speakers, Professor Amit De, for his very erudite and engrossing lecture, and Dr. Shondipan Sen, and of course the students and the audience. The theme that I have chosen for today's discussion is revisiting Raja Rammohan Roy and his discourse on Sati. But with a view to understanding this towering personality and his outstanding accomplishments, one needs to look back at the historical settings, that is the 19th century Bengal, from where Rammohan had picked up his threads to start a campaign to eradicate this dreadful custom of sati. Now, moving on to the 19th century Bengal, we find that Bengal's encounter with Western modernity had shaped Bengali culture in unique ways. It was the first to witness a cultural revival along the lines of liberal enlightenment. It was also in Bengal that the woman's question had first surfaced in colonial India. This was not so much a question of what women actually wanted, but rather how they could be modernized. It became the central question in 19th century British India because the foreign rulers had focused their attention on this particular aspect of society. Some of the influential British writers, for example, James Mill, he had been enamored by a civilizing mission, and he had condemned Indian religion, culture, and society as backward, and had concluded that the degraded condition of Indian woman was an indicator of the inferior status of India in the hierarchy of civilizations. Naturally, there is no wonder that the status of women became the main focus of the reforming agenda of the modernizing Indian intellectuals of the 19th century. But it would be wrong to assume that the impact of westernization on Bengali society was uniform. The Indian native elite, in their efforts to reach some kind of a modus operandi, had to travel through a whole spectrum of responses ranging from total acceptance on the one hand to complete rejection on the other. The Western impact produced three distinct patterns of reaction in Bengali Hindu society. Thus, there were those who may be described as conservatives, who were determined to uphold the social and religious status quo and maintain their position in a period of challenge. These Hindu conservatives sought to consolidate their position by accepting certain reforms, particularly in the field of education.
This attempt to protect the old order was considered unsatisfactory by others who wanted to build a structure on the old foundations. These were the reformers who sought to meet the Western challenge not by rejecting Hinduism, but by reinterpreting Hinduism in the light of contemporary knowledge and criticism. But this attempt to draw up a compromise between the old and the new, between tradition and hearsay, was not only denounced by the conservatives, but it was found untenable by yet another section of Hindus, mostly educated in the Hindu college. These young men were radicals. They rejected Hinduism in the light of the rationalist criticism of the age, the empiricism of Hume and the utilitarianism of Bentham, coupled with the romanticism of Shelley and Byron, had profoundly affected their outlook. The conservatives, the reformers, and the radicals thus represented the three distinct trends in Bengali Hindu thought during the early decades of the 19th century, each leaving its mark upon the social outlook of the Hindu community. Now, coming to Rammohan, we find that the reform movement in Bengal, which began in the early 19th century, was uniquely associated with Raja Rammohan Roy. Unlike many of his leading contemporaries, Rammohan's family could claim an ancient Brahminical lineage with a long tradition of respectability, though not with a uniform material prosperity. Rammohan's father had sent his son to Patna at the tender age of 12 with the object of studying Arabic and also improving his knowledge of Persian, the rudiments of which he had already learnt at home under private tuition. It was at Patna that Rammohan had studied Aristotle and Euclid in the Arabic tradition, in the Arabic language, in addition to Islamic theology and jurisprudence under his Muslim teachers, from whom he had possibly imbibed those ideas which were to exercise a considerable influence in molding his life and thought, which has been amply elaborated by Professor Amit Dey. After completing his studies in Patna, Rammohan, it is believed, went to Benares to study Sanskrit. Thus, a comparative study of Muslim and Hindu scriptures, together with knowledge of Aristotelian logic Aristotelian logic, that too through Arabic medium, enabled him to develop a somewhat revolutionary approach towards the established religions. On his return home, Rammohan is said to have developed a conflict with his parents on account of his unorthodox views and had to leave his paternal house. Thereafter, he had proceeded to Tibet, where he came in touch with the Buddhist monks, which enabled him to acquire some knowledge of Buddhism as well. His entire public life comprised the last 17 years of his life. Rammohan entered public life in his early 40s. The earlier years had been spent in active and intense preparation to cope with his tasks ahead. He had learned English, Greek, Hebrew, Latin, as well as Sanskrit, Arabic, and Persian. His early acquaintances with the Hindu Shastras had no doubt opened his eyes and motivated him to undertake the hard task of attempting a reformation in the beliefs and ways of life of these and Hindus. His comparative study of various scriptures led him to find out the fundamental unity of all religions and in their essential tenets and principles. This gave him the inspiration to launch a reforming campaign against those enormous and puerile
notions and beliefs that came to be engrafted on the pure theism in the course of his ages. The fruits of Rammohan's early researches in theological truth came to be embodied in his pamphlet Tufat-ul-Mubahikin, published in 1803-4, which was a protest against the idolatry of all religions. There was a sharp reaction against it, which could not stop him from his onward march. His knowledge of Persian and zeal for religious reform was thus manifested in establishing a religious society at Rampur, where the tenets of the higher Hindu Shastras were discussed and propagated. This brought him into collision with the accumulated ignorance of the orthodox section of the community and roused his anger and fanaticism. But the really fruitful and eventful years of his reforming activity started when he settled down in Calcutta in 1815, where he initiated a society called the Atmiya Sabha. Before finally settling in Calcutta, Rammohan had already amassed vast wealth and entered a social status worthy of blue-blooded aristocracy. Rammohan built up his fortune initially through money lending and his dealings in company papers, from the proceeds of which he started purchasing land from 1799 onwards. Later on, he had developed close connections with the agency houses, and in a letter to the Court of Directors dated 23rd July 1833, we find him asking for a loan after the collapse of the Mackintosh and Company, whom he had appointed his agents, authorizing them to receive his rents and manage his landed property. Rammohan's advocacy of social, economic, political, and economic changes in the early British rule left a deep impression on different sections of people. Rammohan's crusade against sati attracted the notice of both the anti-sati and the pro-sati groups, as well as the British rulers themselves. If Western Unitarians increasingly worked to alleviate the suffering of the industrial proletariat living in a society undergoing industrial revolution, Raja Rammohan Roy chose Bengali Hindu women in general as his proletariat and sought to ameliorate their lot. One has to read Rammohan's works on social reforms to realize that most of it dealt with one or another aspect of man's inhumanity to women, and he believed that only by treating women as human beings could the Indian society free itself from social stagnation. So needless to say that Rammohan had been moved by the wretched condition of the Hindu widows. As early as in August 1823, he had read a harrowing description of a beautiful widow of 18 years from Shantipur preparing herself to mount the funeral pyre of a deceased husband. It was reported in the Calcutta Journal, a famous newspaper in those days, that the girl was determined to become a sati, and that accordingly accompanied her husband's corpse on the bank of the river Shurodhani, where the act was scheduled to take place. At that juncture, the police officer from Shantipur intervened and tried to convince the lady not to embrace such a ghastly death. And the lady bravely answered that neither her in-laws nor her neighbors had induced her to undertake such an act, but that she was convinced that this sacrifice would enable her to enjoy an eternal life of bliss and happiness in heaven for 14,000 years at the service of Lord Indra.
The kind-hearted policeman thereafter made his last bid to reverse the situation by bringing in her two little boys who were standing near the event and asking her to revise her opinion. But this was all in vain. The lady gallantly mounted her husband's pyre, embraced the corpse, and was tied by jute strings, and the fire was lit up. So this brings us to the question: what was the official stand? What was the stand of the English East India Company on sati at this stage? The abolition of sati by the British in 1829 had become a founding moment in the history of women in modern India, if I may say so. The legislative prohibition of sati was the culmination of a debate during which 8,134 instances of sati have been recorded, mainly, though not exclusively, among upper caste Hindus, with a high concentration percentage in the area around the city of Calcutta. The Bengal Regulation 17 of 1829, better known as the Bengal Sati Regulation 1829, declared the practice of burning of Hindu widows alive as illegal and pronounced that it would be punishable by the criminal courts. The preamble to the regulation had been established as early as a precedent citing two fundamental principles. A, the practice of sati was described as revolting to the feelings of human nature and contrary to the paramount dictates of justice and humanity. And B, sati as a custom occasionally practiced was nowhere enjoined by the religion of the Hindus as an imperative duty. So the official discourse on sati was prompted by deliberation on whether it could be safely prohibited through legislation. The concern with safety was premised on the belief that the practice had a basis in scripture and that interference in a religious matter might provoke indigenous outrage. Those opposed to abolition thus emphasized its religious basis and the dangers of intervention, while those in favor of outlawing sati stressed on its material aspects, that is, the family's desire to get rid of the financial burden of supporting the widow. Thus, the safety of the safety was to be based on legislative prohibition. The two strategies were not mutually exclusive, though. For instance, the abolitionists made both religious and material arguments for their position, as did those in favor of tolerating sati. Walter Ewer, who was a superintendent of police in the lower provinces, representing the official side, had proposed that the contemporary practice of sati bore little resemblance to its scriptural model, which he defined as a voluntary act of devotion carried out for the spiritual benefit of the widow and the deceased. In reality, he argued, widows were coerced and sati performed for the material gain of the surviving relatives. Ewer suggested that relatives might thereby spare themselves of both the expense of maintaining widow and irritation of her legal right over the family estate. He also argued that pressure was exerted on the widow by extolling virtues and rewards of sati that actually helped to feed the greed of the hungry Brahmins officiating in such occasions. Even if the widow succeeded in resisting the combined force of her relatives and pandits,
Ewer argued that she could not be spared of the crowd who would be watching such a ghastly event. According to him, the entire population would turn out to assist in dragging her to the bank of the river and in keeping her down the pile. Ewer thus concluded that the widow was scarcely ever a free agent at the performance of the sati. According to Ewer, scriptural transgressions such as coercion of widows, performance of sati for material gain, could be the result of the ignorance of the scriptures or might reflect conscious design on the part of the relatives and the pandits. In the former case, sati could be abolished, provoking indigenous outrage. In the latter case, sati could not be considered a sacred act and could safely be prohibited. Now, what was Rammohan's take on sati? Rammohan Roy's first pamphlet was published on sati was published in 1818. 5 years after the colonial administration had authorized a particular version of the practice and 3 years after the systematic collection of the data on sati. By this time, the main features of the official discourse on sati had already taken shape. Between 1818 and his death in 1832, Rammohan had written a lot on sati. I would primarily deal with a tract published by Rammohan in 1830, that is a year after the abolition of sati, entitled Abstracts on the Arguments regarding the burning of widows considered as a religious rite. In Rammohan's view, this pamphlet summarized his main arguments over the years. As the title might imply, Rammohan's discussion of sati was grounded from the beginning in a discussion of the scriptures. As he put it, the first point to be ascertained was whether or not the practice of burning widows alive on the pile and with the corpse of their husbands was imperatively enjoined by the Hindu religion. Rammohan himself suggested an answer to his own rhetorical question, that even the advocates for confirmation had reluctantly given a negative reply and offered Monu as their evidence. Monu, in plain terms, enjoined a widow to continue till death, forgiving all injuries, performing austere duties, avoiding every sensual pleasure, and cheerfully practicing the incomparable rules of virtue, which had been followed by so many women as were devoted to their only one husband. Rammohan produced similar proofs from Jaggo Balko of the widow's right to live with her natal and marital family on the death of her husband. Having established that sati was not incumbent on the widow, Rammohan purposefully questioned which of the two options was more meritorious for a widow: A, being a sati, or leading an ascetic life, leading an ascetic life. In this, he drew upon the Vedas, whose authority he claimed to be paramount. From a desire during life, the Vedas said, from a desire during life of future fruition, life ought not to be destroyed. This pointed and decisive statement countered, in his view, the claims of advocates of sati, who also referred to the Vedas, to a passage that Rammohan found relatively having multiple interpretations. The sentence in question was the following, I'm quoting: "O fire, let these women with bodies anointed with clarified butter, eyes colored with collyrium, and void of tears enter thee, the parent of water. But they may not be separated from their husbands themselves, sinless and jewels amongst women."
Rammohan pointed out that in this passage, nowhere were women enjoined to commit sati, and offered a reading of it as an allegory of the constellation of the moon's path. In his interpretation, butter signified the milky path, collyrium, the unoccupied space between one star and the other, husbands, the more splendid of the heavenly bodies. Finally, allusions to ascending and entering the fire were to be understood as the rise of the constellations through the southeastern horizon, considered as the abode of fire. Rammohan then considered the Sritis, which he designated as the next in authority to the Vedas. Since Manu had approved of ascetic widowhood, Rammohan turned his attention to those Sritis like Ongiro and Harit that did appear to place a positive value on sati. Rammohan noted a passage from Ongiro exalting a widow who committed sati as an equal to Arundhati. Arundhati, as we know, was the wife of the sage Vashishta. Dismissing its recommendation of sati as inferior, since it was avowedly meant to obtain carnal fruition or materialistic pleasures, and as such it occupied a lower rung in the spiritual hierarchy. Having demonstrated that sati was not commanded by the scriptures, and having argued that even where it was presented as an option, it was decidedly of inferior virtue as an act undertaken to procure rewards, Rammohan concluded his tract by considering whether or not mode of confirmation prescribed by Harit and others was ever observed. Rammohan pointed out that these expounders of law required the widow to ascend voluntarily to the fire and enter the flames. In his opinion, violation of either of these provisions rendered the act as mere suicide and implicated those who assisted in its perpetration as committing guilt of female murder. Rammohan, like colonial officials, was concerned with the thorny question of widow's will. His view was similar to that of Ewer. He had claimed that no widow ever voluntarily ascended on and entered into the flames in the fulfillment of this right. No wonder, therefore, when he said that those in favor of sati have been driven to the necessity of taking refuge in usage or justifying both suicide and female murder, the two most heinous of crimes. Rammohan's explanations did cause ripples amongst the orthodox sections of society. Now I go to the opponents. What were their views? Foremost among the Hindu leaders was Raja Radhakanta Dev, who was a typical example of a new aristocracy which owed its existence to the new regime. An accomplished scholar in Sanskrit, Persian, and Arabic, he also acquired a fairly good knowledge of English. Interestingly, at a time when female education suffered from utter neglect because of social apathy and prejudice, Raja Radhakanta Dev advocated the education of girls and had actually published, in collaboration with an orthodox Hindu Pandit, Gaur Mohan Vidyalankar, a pamphlet in Bengali called Sri Shiksha Vidhayaka, advocating female education. His conservatism, however, could not allow him to approve of girls being sent to school, but he insisted on their education at home. Despite the valuable contribution to the cause of education, Radhakanta Dev was almost a blind champion of social conservatism. He became the leader of a party of Orthodox Hindus
who frantically defended the social and religious status quo and were bitterly opposed to those who advocated reforms. Although a loyal supporter of the British government, Radhakanto was opposed to the interference by the government in the social and religious life of the people. Thus, though sati was not practiced in his family, he came forward not only to oppose it when the government contemplated its prohibition, he further argued that it could stultify internal reforms. When Benting's government had finally abolished sati in 1829, Radhakanto, along with his conservative Hindu friends, protested against the measure by presenting a petition to the Governor General on behalf of the Orthodox section of the Hindu community. Soon after, an association of Orthodox Hindus called the Dharma Sabha was established. The primary object of the Dharma Sabha was to arrange the sending of a petition to the Privy Council in England to repeal the anti-sati legislation. The Dharma Sabha also took upon itself the task of defending systematic onslaughts from the radicals in Calcutta. Its chief public organ was the Bengali newspaper, the Samachar Chandrika, whose editor Bhavani Charan Bandopadhyay was himself the secretary of the Dharma Sabha. Other Bengali newspapers like the Sangbad Prabhakar and the Sangbad Ratnakar also subscribed to this orthodox views. At a meeting of the Dharma Sabha held in February, it was resolved that they would institute a social boycott against those Hindus who were in favor of the abolition of sati. The Samachar Darpan reported a strange situation that arose in 1834 at the wedding of the niece of Mathuranath Mollik, a wealthy and influential Jamindar who happened to be a friend of Raja Rammohan Roy. The Dharma Sabha had asked its supporters not to attend this wedding. The guardians of the bride and the bridegroom, on the other hand, sought to make the Orthodox party's ban ineffective by giving out monetary rewards to all those who were attending the wedding. Consequently, the Dharma Sabha too had to spend money on those who did not attend. So when the regulations against sati became ineffective, the Samachar Chandrika on its 8th August 1829 issue noted with disdain that they had come to know from the India Gazette of July 27 that the government, on the repeated appeals made by some influential citizens of Calcutta, within quotes, they were implying Raja Rammohan Roy, had planned to bring out a legislation prohibiting sati. A famous man, quote unquote, Raja Rammohan Roy, was believed to have left no stones unturned to convince the Governor General of the brutality of sati, which, according to them, was an ominous development. It was indeed unfortunate that a man of Radhakanto Dev's stature and influence and attendance should have placed himself at the head of a movement for social reaction and religious fanaticism at a time when the forces of reform and change were beginning to produce an impact upon Bengali opinion. On the other hand, the Gyananneshon Patrika, which was the mouthpiece for the Young Bengal group, congratulated the government for bringing up the anti-sati legislation that could finally put an end to the deliberate murder of widows, quote unquote, as they had said. They were happy that the supporters of Dharma Sabha would not repeal the anti-sati legislation, thereby depriving them of the pleasure to commit murder of widows. John Bull, a Sunday newspaper published from United Kingdom between 1820 and 1892, announced the glorious triumph of humanity through its columns on 6th November 1832.
when the petition to repeal the legislation on sati was finally dismissed. It wrote, I quote, "We hasten to congratulate the liberal portion of our countrymen on this happy event, one of the noblest triumphs ever achieved in the cause of humanity. We have not been deceived in the result. England is and ever will be the first in the cause of freedom and humanity. The triumph is glorious. Rejoice, ye widows of India. Your wishes, the wishes of all who love their country, of all who have one spark of philanthropy in their bosoms, are now accomplished. No longer shall the smoke of kindling pile blacken with deeds of unnatural sully the fair face of heaven." There is little doubt that the abolition of sati in 1829 was hailed as one of the few real and untainted humanitarian achievements of British colonial rule. There was no selfish motive behind it, and the British ran considerable risks by offending the religious feelings of the Hindus. But even the postmodernist critic, while questioning the attitudes of British administrators and the British public at large towards sati, had debated the act of abolition itself. For Rammohan Roy, the reform movement against sati was an entry point to other reforms meant exclusively for women, such as the introduction of women's education, abolition of polygamy, dowry, and condition of widows, etc. The question of women's right to inheritance was ubiquitously linked with the plight of widows, sati, and polygamy. Thus, standing in the quarter-millennium year of Rammohan's birth, it would not be out of place to recount his contributions towards the uplift of women, which remains equally relevant even today. Thank you. You can question me in Bengali as well, although I have delivered the lecture in English. There is no. ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমার একটা কোশ্চেন আছে ম্যাডাম, করতে পারি? হ্যাঁ, বলো, বলো। ম্যাডাম, আপনি তো আলোচনা করলেন সতী বিষয়, তো এখানে আমার বিষয়টা হচ্ছে 18th সেঞ্চুরিতে যখন ইংরেজরা আসছে তখন থেকে কি সতী ব্যাপারটা আরো বেশি বাংলায় দেখা দিয়েছিল, নাকি তার আগে থেকেই ট্রেন্ডটা অনেক বাড়তে শুরু করেছিল সতীদাহ প্রথার ট্রেন্ডটা? মানে রামমোহনকে এই স্টেপটা নিতে হলো সতীদাহ প্রথার বিরুদ্ধে একটা, মানে তখন সমাজ তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে আঘাত করেছে, অথচ এর কি কোনো সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ ছিল যে কারণে রামমোহন এত বেশি অ্যাক্টিভ হলেন এবং ইংরেজরা আসার পরে এটা আরো বেশি বেড়ে যাচ্ছে, এরকম কিছু? থ্যাংক ইউ ম্যাডাম। না, সতীদাহ ইংরেজরা আসার আগেও হতো, কিন্তু খুব স্বাভাবিক কারণেই সতীদাহর প্রকোপটা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। খ্রিস্ট ধর্মের জনপ্রিয়তা যত বাড়তে লাগলো, মানে একদিকে খ্রিস্টান মিশনারিরা তখন স্কুল খুলছেন, পাশ্চাত্য শিক্ষার জায়গাটা তারা খুলে দিচ্ছেন, মেলে ধরছেন, অন্যদিকে তারা সমাজ সংস্কারের বিভিন্ন বিষয়েও একটু করে মনোযোগী হচ্ছেন। এইরকম একটা অধ্যায় বা এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় সনাতন হিন্দু সমাজ কোথাও না কোথাও একটা তাদের মধ্যেও একটা ইনসিকিউরিটি সেন্স বোধহয় তৈরি হচ্ছে, যে কারণে তাদের সনাতন প্রথা বা প্রক্রিয়াগুলো তারা আরো বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করছে। তবে সতীদাহর মানে কোথায় কতজন সতী হচ্ছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সমকালীন সংবাদপত্রে পাওয়া যায়। সেই সংবাদপত্রগুলো থেকে আমি দেখেছি, যেটা আমার নজরে পড়েছে, যে বেনারসে খুব বেশি মাত্রায় হচ্ছে, বারাণসীতে, কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে বেশি করে হচ্ছে,
নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেসে বেশি করে হচ্ছে, উত্তর ভারতের কিছু কিছু অঞ্চলে হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে যেগুলো মুসলমান প্রধান অঞ্চল যেমন মুর্শিদাবাদে সংখ্যাটা অনেক কম। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কাজে এখানে ওই ধর্মীয় অসহিষ্ণুতা এবং একটা ভয় যে আমাদের এতদিনের জাতিগত চিন্তা ভাবনা, আমাদের প্রথাগত নিয়ম নীতিগুলোকে যদি লেকচরা এসে ভেঙে দেয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো, এটা থেকে হয়তো কিছুটা বেড়েছে সন্দেহ, এবং এই কারণেই রামমোহন রায়কে এটা করতে হবে। হ্যাঁ, আর কেউ আছে কোশ্চেন করবে? হ্যাঁ, হ্যাঁ, বক্সে একটা কোয়েশ্চেন আছে, আমি একটু রিড আউট করছি। ভাস্কর রায় আমাদের ফ্যাকাল্টি কোয়েশ্চেন করেছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, is there any text written by Rammohan Roy in Sanskrit because he studied Sanskrit in Varanasi for a long time? এইটা আমি সংস্কৃত অবশ্যই তিনি লিখেছেন, কিন্তু এক্ষুনি আমি এটা মানে বইয়ের নাম আমি বলতে পারছি না। অনুবাদ তো তিনি একাধিক করেছিলেন, বিশেষত বেদ এবং উপনিষদের যে অনুবাদগুলো সংস্কৃত থেকে ভাষান্তর করছে সেটা তো অবশ্যই আছে। আর মানে তুমি তোমার প্রশ্নটা হচ্ছে সংস্কৃত ভাষায় তিনি কিছু লিখেছিলেন কিনা? হ্যাঁ, সেরকমই ম্যাডাম। হ্যাঁ, সেইটা আমি ঠিক এক্ষুনি বলতে পারছি না। মানে তার সংস্কৃত এর লেখা কোনো টেক্সটের কথা, উনি আরবি ফার্সিতে অনেক বেশি লিখেছেন, সংস্কৃত ভাষা ডেফিনেটলি লিখেছেন, কিন্তু সমাজের মানুষকে মানে উচ্চতলার মানুষকে বোঝানোর দায়িত্ব তার ততটা ছিল না। পণ্ডিতদের বিরুদ্ধে তিনি সতী নিয়ে যেগুলো লিখছেন, যে তিনটে টেক্সট, সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ 1818, এবং তারপরে সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ যেটা 1819, এবং সহমরণ বিষয়ক 1829। এখানে উনি সংস্কৃত টেক্সটকে অনেকভাবে কোট করেছেন, বেদ এবং পরবর্তী স্মৃতি শাস্ত্রগুলোকে কোট করছেন, কিন্তু সংস্কৃততেও এটা লিখেছিলেন কিনা সেটা আমি বলতে পারছি না। হয়তো পরবর্তী বক্তা যিনি আছেন তিনি আরো সামগ্রিকভাবে বিষয়টাকে বলবেন, তিনি হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আর কোনো কোশ্চেন আছে কারোর? মনে হয় না আর নেই। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি সুন্দরভাবে সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহনের যে ভূমিকাটা ছিল সেটা খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা খুব অনেক কিছু জানতে পারলাম এর মধ্যে দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এর পরবর্তী বক্তা হচ্ছেন ডক্টর সন্দীপন সেন, আনন্দমোহন কলেজের অধ্যাপক, ইংরাজি সাহিত্যের অধ্যাপক। তার টপিকটা হলো রাজা রামমোহন রায়, ঐতিহ্য ও দায়িত্ব। আমরা স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যার, ওয়েলকাম, প্লিজ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একদম শোনা যাচ্ছে। নমস্কার, আমি প্রথমেই এই ওয়েবিনারের আয়োজক নিস্তারিণী কলেজের মাননীয় অধ্যক্ষা ইন্দ্রাণী দেব, কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর সুবল চন্দ্র দে, কলেজের IQAC কোঅর্ডিনেটর এবং ইতিহাস এবং ইংরেজি বিভাগের অধ্যাপকদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে এই ওয়েবিনারের বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই ওয়েবিনারে উপস্থিত আছেন, তাদের প্রতি আমার যথাযোগ্য সম্ভাষণ রইল, এবং আমার পূর্ববর্তী দুই বক্তা যারা দুটি অসাধারণ তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখেছেন, তারপর আমি কতটা বলতে পারবো আমি জানি না। যাই হোক, আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে রামমোহন রায়, ঐতিহ্য ও দায়িত্ব। ঐতিহ্য ও দায়িত্ব বলতে আমি কি বুঝেছি সেটা আগে আমি
সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি কতগুলো তথ্য আপনাদের সামনে সবার আগে রাখতে চাই। 1884 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ 1291 বঙ্গাব্দের 5ই মাঘ, সিটি কলেজের সভাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যতে রবীন্দ্রনাথ বলেছিলেন, বর্তমান বঙ্গ সমাজের ভিত্তি স্থাপন করেছেন রাজা রামমোহন রায়। আমরা সবাই তার নির্মিত বাসভবনে বাস করছি, আমরা সবাই তার উত্তরাধিকারী। এবং পরবর্তীকালে আরেকটি, রবীন্দ্রনাথের তখন বয়স অনেক বেশি হয়ে গেছিল, আরেকটি খুব ক্ষুদ্র নিবন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন, রাজা রামমোহন রায় আধুনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এবং তিনি এত বড় কথাও বলেছিলেন যে তিনি রামমোহন রায়ের আদর্শ সব সময় অনুসরণ করেছেন। রবীন্দ্রনাথের মতন মানুষ যখন বলেন যে তিনি রামমোহন রায়ের আদর্শ অনুসরণ করেছেন, তখন আমরা বুঝতে পারি রামমোহন রায় সত্যি কত বড় মাপের মানুষ ছিলেন। এবং রামমোহন রায়ের মৃত্যু শতবর্ষের বক্তৃতাতে 1933 সালে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে বিখ্যাতভাবে ভারত পথিক নামে সম্বোধন করেছিলেন, সেটা আমরা সকলে জানি। অর্থাৎ শুধু বঙ্গ সমাজের ভিত্তি স্থাপন করেননি, তিনি ভারতীয় সমাজের ভিত্তিও, আধুনিক ভারতীয় সমাজের ভিত্তিও স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ এইরকমই মনে করেছিলেন। আমি এবার দ্বিতীয় একটা তথ্যের দিকে যাচ্ছি। 1992 সালে ইংরেজ কবি পার্সি বিশ শেলির দ্বিশতবর্ষ পালিত হয়, জন্মের দ্বিশতবর্ষ পালিত হয়। সেই 1992 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে একটা বই প্রকাশিত হয়। বইয়ের লেখক ছিলেন নাইজেল লিস্ক এবং বইটির নাম ব্রিটিশ রোমান্টিক রাইটার্স অ্যান্ড দ্য ইস্ট, অ্যাংজাইটিস অফ এম্পায়ার। এই বইটিতে নাইজেল লিস্ক একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যের কথাটা সাধারণভাবে খুব কম ভারতীয় বা বাঙালি জানেন। তিনি মন্তব্য করেছেন যে শেলির বিখ্যাত কাব্যনাট্য প্রমিথিউস আনবাউন্ড, যে কাব্যনাট্যে বিদ্রোহী প্রমিথিউসের চরিত্র দেখানো হয়েছে, যে প্রমিথিউস সমকালীন সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করছে, সেই প্রমিথিউস আনবাউন্ড কাব্যের ভাব ও ভাষার মধ্যে রামমোহন রায়ের প্রভাব রয়েছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে দ্বিতীয় বক্তব্য। তার মানে বোঝা যায় যে রামমোহন রায় শুধুমাত্র বঙ্গদেশ বা আধুনিক ভারতবর্ষকে প্রভাবিত করেননি, তিনি সমগ্র বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা তার ছিল। আমি তৃতীয় যে তথ্য, সেই তৃতীয় তথ্যে যাব এবারে। 1981 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটি জীবনী প্রকাশ করেন কৃষ্ণ কৃপালানি, যিনি সম্পর্কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাত জামাই। কৃষ্ণ কৃপালানি, তার সেই বইয়ের নাম ছিল দ্য প্রিন্স দ্বারকানাথ টেগোর, এ ফরগটেন পাইওনিয়ার। সেই বইতে কৃষ্ণ কৃপালানি একটা আক্ষেপ করেছেন। সেই আক্ষেপটা হচ্ছে এইরকম যে রামমোহন রায়ের মতন একজন বিরাট মাপের মানুষ, তার কোনো কম্প্রিহেন্সিভ জীবনী এখনো পর্যন্ত লেখা হয়নি। 1981 সাল, মানে মাত্র 40 বছর আগে দাঁড়িয়ে তিনি এই আক্ষেপটা করেছিলেন। এবং এই 40 বছরের মধ্যে যে সেই আক্ষেপ পূরণ হবার মতন কোনো ঘটনা ঘটেছে তা আমাদের মনে হয় না।
এবং সব শেষে একটা তথ্যের কথা আমি জানাবো, যেটা প্রফেসর রচনা চক্রবর্তীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মূল্যবান হয়ে উঠতে পারে। 1829 সালে সতী প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তারপর মোটামুটি 6 দশক কাটলো কি না কাটলো, 1890-91 সালে যখন বঙ্গদেশে সহবাস সম্মতি আইন নিয়ে প্রচন্ড শোরগোল, এক পক্ষ চাইছে যে আমাদের জাতীয় প্রথা, প্রাচীন প্রথা অক্ষত রাখা হোক যারা রক্ষণশীল, এবং আধুনিক যারা তারা চাইছে না, সহবাস সম্মতি প্রথা চালু করা হোক। সেই সময় সুমিত সরকারের বইতে, সুমিত সরকারের বই রাইটিং সোশ্যাল হিস্ট্রি, সেই বইতে সুমিত সরকার খুব প্রাসঙ্গিকভাবে একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন যে সেই সময় তৎকালীন রক্ষণশীল বাংলার সংবাদপত্রে লেখা হয়েছিল যে হিন্দু সমাজের গৌরব রক্ষার্থে নারীদের কষ্ট স্বীকার তো করতেই হবে, প্রয়োজনে মৃত্যুবরণও করতে হবে। অর্থাৎ দেখুন, 1829 সালের পরে 6 দশক কাটলো কি কাটলো না, রামমোহন বিদ্যাসাগরের যে যুক্তিবাদী ঐতিহ্য, সেই যুক্তিবাদী ঐতিহ্য থেকে আমরা কতটা সরে আসতে সমর্থ হলুম, সেটা ভালো কি মন্দ সেটা আপনারাই বিচার করুন। এবং এই প্রসঙ্গে নিশ্চয়ই আমাদের মনে পড়বে যে অন্য একটা প্রসঙ্গে, এই আমি সেই প্রসঙ্গে ঢুকবো না কারণ আমার থেকে যোগ্যতর ব্যক্তি এখানে উপস্থিত আছেন, যে সিপাহী বিদ্রোহের পরে কিভাবে সমাজ সংস্কারের সেই প্রত্যক্ষ প্রচেষ্টা থেকে ইংরেজ শাসক সরে এসেছিলেন এবং সরে আসার জন্যে রক্ষণশীল হিন্দু সমাজের উত্থান আরো মসৃণ হয়েছিল, এবং সেই মূল্য বোধহয় এখনো আমরা চুকিয়ে যাচ্ছি। যাই হোক, এই কটি তথ্য আপনাদের সামনে পেশ করার পর আমি আমার আলোচনার মূল প্রসঙ্গে যাচ্ছি। রামমোহন রায় আমাদের দেশে ভারত পথিক, প্রথম আধুনিক ভারতীয় ইত্যাদি নানা নামে পরিচিত, অথচ বিস্ময়ের ব্যাপার তার জীবনের অনেক তথ্যই আমাদের কাছে এখনো অজানা। এমনকি তার জন্মসালটিও কিন্তু আমরা সঠিকভাবে জানি না। যদিও সাধারণভাবে ধরে নেওয়া হয় যে 1772 সালের 22শে মে তিনি তৎকালীন বর্ধমান জেলার, অধুনা হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মেছিলেন, যে তথ্যের ওপর দাঁড়িয়ে এই 2022 সালে আমরা তার জন্মের সার্ধ দ্বিশতবর্ষ পালন করছি, তবুও এই তথ্যই যে সর্বাংশে সঠিক তা মনে করার কিন্তু কোনো কারণ নেই। কারণ আমরা স্মরণ করতে পারি রমেশচন্দ্র মজুমদারের মতো ইতিহাসবিদ, শিবনাথ শাস্ত্রীর মতো ব্রাহ্ম ধর্মবেত্তা, কিংবা সংসদ বাঙালি চরিতাভিধানের সংকলকগণ রামমোহনের জন্মসাল হিসেবে 1774 সালকে নির্দেশ করে গেছেন। তাই তার জন্মসাল নিয়ে কিঞ্চিত সংশয় আমাদের মধ্যে আছে। তবু 1772 সালের পক্ষেই যেহেতু পাল্লা ভারী, সেহেতু আমরা এই 2022 সালকেই তার জন্মের সার্ধ দ্বিশতবর্ষ বলে মেনে নিচ্ছি। এরপর যে প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে আসে তা হলো এই যে 250 বছর পর রামমোহন রায়কে আমরা কেন স্মরণ করব? অন্যভাবে বলতে গেলে তার ঐতিহ্য কি এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের দায়িত্বটাও বা কি? আমি প্রথমে যে কটি মন্তব্য করেছিলাম, যে কটি তথ্য দিয়েছিলাম আপনাদের সামনে, তাতে নিশ্চয়ই আমাদের দায়িত্ব সম্পর্কে খানিকটা সচেতন হওয়ার সুযোগ আমাদের হয়েছে। আমাদের এই নাতিদীর্ঘ আলোচনায় আমরা সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা যদি এই 2022 সাল থেকে ঠিক 100 বছর পিছিয়ে গিয়ে 1922 সালে যাই,
তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূল্যবান চিঠি আবিষ্কার করতে পারি। এই চিঠিটি লেখা হয়েছিল 1329 বঙ্গাব্দের 7ই আষাঢ়, অর্থাৎ 1922 সালের জুন মাসে। এখন 2022 সালের জুন মাস, সেই চিঠি লেখা হয়েছিল 1922 সালের জুন মাসে, অর্থাৎ ঠিক 100 বছর আগে। এই চিঠিটি রবীন্দ্রনাথ লিখেছিলেন কালিদাস নাগকে। এই চিঠিতে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের উদার মানসিকতার সঙ্গে পরবর্তী হিন্দু যুগের এক পার্থক্য নির্দেশ করছেন। এটা খুব ইন্টারেস্টিং। এই চিঠির কিয়দংশ হলো এরকম, আমি রবীন্দ্রনাথকে কোট করছি: হিন্দু যুগ হচ্ছে একটা প্রতিক্রিয়ার যুগ। এই যুগে ব্রাহ্মণ্য ধর্মকে সচেষ্টভাবে পাকা করে গাঁথা হয়েছিল। দুর্লঙ্ঘ আচারের প্রাকার তুলে একে দুষ্প্রবেশ্য করে তোলা হয়েছিল। এর প্রকৃতি হচ্ছে নিষেধ এবং প্রত্যাখ্যান। সকল প্রকার মিলনের পক্ষে এমন সুনিপুণ কৌশলে রচিত বাধা জগতে আর কোথাও সৃষ্টি হয়নি। কোটেশন এখানে শেষ। এই পশ্চাৎপটটুকু মনে রাখলে রামমোহনের শৌর্য ও সাহস আমাদের কাছে নতুন করে ধরা পড়ে। তিনি যখন জন্মেছিলেন তখন হিন্দু সমাজ কুসংস্কার ও আচারের দাসত্বে নিমগ্ন ছিল। যে উৎকট ও বিভৎস আচার তখন ভারতবর্ষের বুকে জাঁকিয়ে বসেছিল, যার নির্ভুল নিশানা পাওয়া যায় তৎকালীন হিন্দু সমাজের নানান লোকাচারের মধ্যে। সতীদাহ তো ছিলই, সতীদাহের মতন নিষ্ঠুর হত্যালীলা তো ছিলই, তাছাড়াও আরো অনেক কিছু ছিল। সদ্যজাতকে নদীতে ডোবানো বা তার রামমোহন রায় ব্রজমোহন দেব নামে যে পৌত্তলিক প্রবোধ বলে একটা বই লিখেছিলেন, সেই পৌত্তলিক প্রবোধ বইতে রামমোহন রায় এটাও লিখেছেন যে কিভাবে ওই বৃদ্ধ বৃদ্ধাদের প্রায় জীবিত অবস্থায় জলে ডুবিয়ে মেরে ফেলা হতো। তারও সঙ্গে ছিল বিশ্বের বিপুল জ্ঞান চর্চাকে অস্বীকার করে নিজের চারদিকে অবিদ্যার দেওয়াল তুলে নিজেকে অর্ধমৃত এবং মূর্খ করে রাখার সমস্ত আয়োজন। সেই বিভৎসতার দুর্ভাগ্য তখন ভারতবর্ষকে ভুলিয়ে দিয়েছিল নিজেদের অতীত গৌরব, নিজেদের অতীত চিন্তার সমৃদ্ধি। আমরা মনে করতে পারি, স্মরণ করতে পারি, ভারতের প্রাচীন ঈশোপনিষদে লিপিবদ্ধ আছে মানব জাতির শাশ্বত আকুতি। হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আচ্ছাদিত আছে, তুমি তা অপসারণ করে সেই সত্য আমার সামনে উন্মোচন করো। কত বড় কথা! প্রাচীন ভারতবর্ষ সর্বদাই সত্যকে উপলব্ধি করতে চেয়েছে, সত্যকেই আবিষ্কার করতে চেয়েছে, বিশ্বের সঙ্গে নিজের সত্য সম্বন্ধকে অনুভব করতে চেয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রবীন্দ্রনাথ যাকে হিন্দু যুগ বলে বর্ণনা করেছেন, সেই হিন্দু যুগে ইতিহাসের পুরোগামিনী নদী স্তব্ধ হয়ে গেল। তখন এক বিপুল আঁধার তাকে গ্রাস করল। রবীন্দ্রনাথ তার অবিস্মরণীয় বাংলায় জানিয়েছেন, সেই আঁধার এমনই সুদূর প্রসারী, এমনই গভীর যে নিখিল পৃথিবীর ঐশ্বর্য অস্বীকার করে ভারতবর্ষ শুধুই এক মৃত যুগের মন্ত্র জপ করতে শুরু করল। এই সর্বচরাচর ব্যাপী আঁধারের মধ্যেই আবির্ভাব হয়েছিল রামমোহন রায়ের। রবীন্দ্রনাথের সম্পর্কে নাতি ছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। তিনি রামমোহনের এক জীবনী লিখেছিলেন। সে জীবনী তিনি শুরুই করেছেন ডার্কনেস বিফোর ডন এই উক্তি দিয়ে। অর্থাৎ রামমোহনের আবির্ভাবের আগে আমাদের দেশে অন্ধকারের রাজত্ব ছিল, তার আগমনের সঙ্গে সঙ্গেই সেই আঁধার কেটে আলোর রেখা দেখা দিতে শুরু করলো।
সেজন্যই রামমোহনের আবির্ভাব আমাদের দেশে এক চূড়ান্ত বিস্ময়কর ঘটনা। সেজন্যই তিনি আমাদের দেশের যথার্থ যুগপুরুষ, যথার্থ এক রাজা, যার হাতের সোনার কাঠির পরশে জেগে উঠেছিল সুখসুপ্তিতে মগ্ন অন্ধকার ভারতবর্ষ। রামমোহনের চলার পথ তো কুসুমাস্তীর্ণ ছিল না, সেটা আমাদের পূর্ববর্তী বক্তাদের বক্তব্য থেকেই ফুটে উঠেছে। পদে পদেই তাকে সংগ্রাম করতে হয়েছিল। খুব অল্প বয়সেই তিনি ফার্সি ও আরবি ভাষায় পারদর্শী হয়ে কোরআন পাঠ করেন, অমিতবাবু বলেছেন এটা, এবং কোরআনের যুক্তিবাদী ও গণতান্ত্রিক বাণীর প্রতি তিনি আকৃষ্ট হন। সে সময় তিনি লেখেন, এই বইয়ের নামও অমিতবাবু বলেছেন, তুফাত উল মুয়াহিদিন নামের এক গ্রন্থ, যে গ্রন্থ রচিত হয়েছিল ফার্সি ভাষায় আর যে গ্রন্থের ভূমিকা লেখা হয়েছিল আরবি ভাষায়। এই গ্রন্থটি নানা কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রন্থে রামমোহন অন্য নানা কথার সঙ্গে দুটি উল্লেখযোগ্য কথা বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে তার ধারণা হয়েছে যে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই একেশ্বরবাদী। দ্বিতীয়ত তিনি এও বলেছিলেন যে পৃথিবীতে অতিপ্রাকৃত বা মিরাকল বলে কিছু হয় না, যুক্তির বাইরে এ পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। হ্যাঁ, অমিতবাবু যেমন বলেছেন যে রামমোহন রায় গভীরভাবে আধ্যাত্মিক ছিলেন, ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি প্রবলভাবে যুক্তিবাদীও ছিলেন। এই কথাটা তখন দাঁড়িয়ে বলা যে পৃথিবীতে অতিপ্রাকৃত বা মিরাকল বলে কিছু হয় না, এবং তিনি একথাও লিখেছেন যে স্বয়ং ঈশ্বরও মিরাকল বলে কিছু করতে পারেন না, তার এই বক্তব্যের পেছনে তার যুক্তিবাদী মনটি আমাদের চোখে না পড়ে পারে না। যে যুগে মানুষ আচারের দাস ছিল, কুসংস্কারে আচ্ছন্ন ছিল, সে যুগে এমন সাহসী ও সোচ্চার যুক্তিবাদী কণ্ঠ রামমোহন উপস্থাপিত করতে পেরেছিলেন। এই যুক্তিবাদী তাকে চালনা করেছিল সতীদাহর মতো বীভৎস আচারের বিরুদ্ধে জনমত তৈরি করতে। এই যুক্তিবাদের প্রভাবেই তিনি 1815 সালে গঠন করেন আত্মীয় সভা, এবং পরে 1828 সালে গঠন করেন ব্রহ্ম সভা। পরবর্তীকালে যা ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়, এটা নিয়ে কিন্তু প্রবল বিতর্ক আছে যে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কিনা, কারণ রামমোহন রায় কখনো ব্রাহ্ম সমাজ শব্দটি লেখেননি বা কোথাও বলেননি। তিনি সর্বদাই ব্রহ্মসভা বলেছেন, এবং যে ট্রাস্ট ডিডটা করেছিলেন সেটিও ব্রহ্মসভার ট্রাস্ট ডিড। ব্রাহ্ম সমাজ নামটা অনেক পরে হয়, সেই বিতর্কে আমরা এক্ষুনি প্রবেশ করছি না। যাই হোক, এই ব্রহ্মসভা রামমোহনের জীবদ্দশাতেই প্রগতিশীল ও যুক্তিবাদী চিন্তার কেন্দ্রস্থল হয়ে ওঠে এবং বিভিন্ন বিষয়ে ধর্ম ও সমাজ সংস্কারের পথে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। স্বাভাবিকভাবেই প্রফেসর রচনা চক্রবর্তী যেটা বলেছেন, রক্ষণশীল ও গোঁড়া হিন্দুদের দল রামমোহন এবং তার ব্রহ্মসভার বিরুদ্ধে জোট বাঁধে এবং রাধাকান্ত দেবের নেতৃত্বে ধর্মসভা প্রতিষ্ঠা করে। বিনয় ঘোষ একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমাদের দিয়েছেন। তৎকালীন সময় সাধারণ মানুষের বয়ানে ব্রহ্মসভার নাম ছিল শীতল সভা। কেন না, সেখানে নিভৃতে শান্তভাবে বিভিন্ন সামাজিক ও পারমার্থিক বিষয়ে চর্চা চলত। অপরপক্ষে লোকমুখে ধর্মসভা পরিচিত ছিল গুরুং সভা বলে, কারণ সেখানে ব্রহ্মসভার বিরুদ্ধে সদা সর্বদা গরম গরম আক্রমণ করা হতো। এমনকি রামমোহনের যুক্তিবাদের বিরুদ্ধে গিয়ে সেই ধর্মসভা থেকে তার বিরুদ্ধে গান বাঁধা হয়েছিল। সেই গানটি হয়তো অনেকেই জানেন, সুরাই মেলের কুল বেটার বাড়িখানা কুল, বেটা সর্বনাশের মূল, ওং তৎসৎ বলে বেটা বানিয়েছি স্কুল,
ও সে জাতের দফা করলে রফা মজালে তিনকুল। অর্থাৎ রক্ষণশীলরা রামমোহনের বিরুদ্ধে এইরকম আক্রমণ শানিয়েছিলেন যে রামমোহন হিন্দু জাতির দফা রফা করেছেন এবং নিজের তিনকুল তো ধ্বংস করেছেন, হিন্দু জাতিরও সর্বনাশ করছেন। বলা বাহুল্য এ গানে রামমোহনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ ছিল প্রচুর। এমনিতেই সতীদাহ প্রথার বিরোধিতা করে এবং হিন্দু সমাজে প্রচলিত নানা কুসংস্কারের বিরোধিতা করে একেশ্বরবাদ প্রচার করার জন্য তিনি গোঁড়া হিন্দুদের আক্রমণের লক্ষ্য ছিলেন। উপরন্তু একটি স্কুলও তিনি স্থাপন করেছিলেন যেখানে সেসব বিষয় এবং অন্যান্য বিষয়েও ছাত্রদের শিক্ষা দিতেন। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথও কিছুদিনের জন্য সেই স্কুলের ছাত্র ছিলেন। এইসব কারণে গোঁড়া হিন্দুর দল রামমোহনের ওপর বিস্তর ক্ষেপেছিল। এমনকি তার ওপর যে শারীরিক আক্রমণের প্রয়াস হয়েছিল তাও কিন্তু শিবনাথ শাস্ত্রী আমাদের জানিয়েছেন। তাতে অবশ্য রামমোহন পিছিয়ে আসেননি। ধর্ম ও সমাজ সংস্কারের যে মহান দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন সেটা তিনি সাহসের সঙ্গে পালন করেছিলেন। অর্থাৎ তার মধ্যে একটা যথার্থ রাজকীয় সাহস ছিল। তিনি সত্যি এক অন্য রাজা ছিলেন। শুধুমাত্র মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন বলেই তিনি রাজা নন। তিনি যথার্থ সাহসিকতার সঙ্গে সমাজের গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে সমগ্র বাঙালি জাতির রাজার সম্মান পেয়েছিলেন। এখানে একটা কথা বলার আছে, এটাও কিন্তু অনেক বিতর্কিত কথা, তবু আমি বলছি। রবীন্দ্রনাথ লিখেছেন, ইচ্ছে করলেই রামমোহন কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি পুরনো ধর্মকেই নতুন করে প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথের এই বক্তব্য থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ব্রাহ্ম ধর্ম রামমোহনের প্রতিষ্ঠিত ধর্ম নয়। এই যে রবীন্দ্রনাথ লিখছেন যে ইচ্ছে করলেই রামমোহন নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে পারতেন কিন্তু তিনি তা করেননি, এবং পুরনো ধর্মকেই নতুন করে প্রচার করেছিলেন, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ব্রাহ্ম সমাজও যেমন রামমোহনের প্রতিষ্ঠা করা নয়, ব্রাহ্ম ধর্মও রামমোহনের প্রতিষ্ঠা করা নয়। এতেই তার মাহাত্ম্য প্রমাণিত হয়। অবতারবাদের এই দেশে একাদশ অবতার হবার কোনো অভিপ্রায় তার ছিল না। এমনকি চিরস্থায়ী বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে রায়তদের অধিকার রক্ষার্থে তার যে সংক্ষিপ্ত নিবন্ধ, তাতেও সমাজের সর্বস্তরের স্বাধীনতার প্রতি তার মনোযোগ চোখে পড়ে। বিশেষত আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ করতে পারি সতীদাহর বিরুদ্ধে তার দুটি প্রতর্কমূলক নিবন্ধের প্রতি। যে নিবন্ধ দুটির উল্লেখ করা হয়েছে আগে আমার পূর্ববর্তী বক্তারা করেছেন, একটির নাম প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এবং অন্যটির নাম প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ। এই দুটি নিবন্ধেই তিনি যে প্রত্যয় ও আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তিবাদের অবতারণা করছেন এবং একই সঙ্গে নারী জাতির প্রতি দয়ার আহ্বান জানাচ্ছেন, তাতে তার যুক্তিবাদী ও সংবেদনশীল মনই প্রতিভাত হয়। অনেকেই স্মরণ করবেন যে এই যে নারী জাতির প্রতি দয়ার আহ্বান রামমোহন রায় জানিয়েছিলেন, এইটা নিয়ে কিন্তু রণজিৎ গুহর একটি বিখ্যাত বই আছে রামমোহনকে নিয়ে, যে বইটির নাম দয়া। হয়তো অনেকেই এখানে সেই বইটি পড়েছেন। যুক্তিবাদ হচ্ছে রামমোহনের প্রথম অবদান। যুক্তিবাদের পাশাপাশি স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শের প্রতিও তার সুপ্রচুর অবদান ছিল। 1828 সালে, অর্থাৎ যে বছর তিনি ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, সেই বছর রামমোহন একটা নিবন্ধে লিখেছিলেন যে হিন্দুদের ধর্মবিশ্বাস তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পরিপন্থী। কেন না, জাতিভেদ প্রথা, সমাজে নানান রকম বিভাজনের সৃষ্টি ইত্যাদি বিষয় হিন্দুদের রাজনৈতিক ধারণাকে সম্পূর্ণ হরণ করে নিয়েছে। উপরন্তু নানা ধরনের ধর্মীয় আচার ও প্রায়শ্চিত্তের বিধান যে কোনো কঠিন কাজে হাত দেবার পক্ষে হিন্দুদের সম্পূর্ণ অযোগ্য করে রেখেছে। সেই জন্যেই রামমোহন প্রস্তাব রেখেছিলেন
রাজনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষার্থে হিন্দু ধর্মের কিঞ্চিত পরিবর্তন প্রয়োজন। এই দিক দিয়ে বিচার করলে রামমোহনকে ষোড়শ শতাব্দীর ইউরোপের ধর্ম সংস্কারক মার্টিন লুথারের সঙ্গে অবশ্যই তুলনা করা যায়। মার্টিন লুথারের মতো তিনিও রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই ধর্ম সংস্কারের প্রকল্পে হাত দিয়েছিলেন। এর মূলে ছিল বলা বাহুল্য নিজের দেশের মানুষের প্রতি মমত্ববোধ, যে মমত্ববোধ থেকে তিনি প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদে লিখেছিলেন, আমি কোট করছি, দুঃখ এই যে এই পর্যন্ত অধীন ও নানা দুঃখে দুঃখিনী তাহার দিগকে প্রত্যক্ষ দেখিয়াও কিঞ্চিত দয়া আপনকারদের উপস্থিত হয় না, যাহাতে বন্ধন পূর্বক দাহ করা হইতে রক্ষা পায়। কোটেশন এখানে শেষ। তখনকার দিনের বাংলা একটু অন্যরকম ছিল, বুঝতেই পারছেন। সব যুক্তি, সব আলোচনা, সব তর্কের শেষে তিনি এই দয়ার আহ্বান রেখেছিলেন, এতে নারী জাতির প্রতি তার মমত্ববোধই প্রমাণিত হয়। সেই মমত্ববোধই যে রামমোহনকে জাতির উন্নতিকল্পে চালিত করেছিল, তাতেও বোধহয় সংশয়ের কোনো অবকাশ নেই। রামমোহন ভারতবর্ষকে তার সত্য পরিচয়ের সঙ্গে পরিচিত করাতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যেই তিনি ধর্ম সংস্কার করতে চেয়েছিলেন। বিপিনচন্দ্র পাল যেমন বলেছেন, রামমোহন কেবল স্বদেশবাসীগণের চিত্ত ও চিন্তাকে অন্ধ শাস্ত্রানুগত্যের বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করেই ক্ষান্ত হননি। যেখানে বন্ধন, সেখানেই তার শানিত খড়গ গিয়ে পড়েছে। রামমোহন বুঝেছিলেন, ধর্মপ্রাণ হিন্দুকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করতে হলে সকলের আগে তার ধর্মকে স্বাধীন করতে হবে। বিপিনচন্দ্রের এই বিশ্লেষণ থেকেও বোঝা যায় যে রামমোহনের ধর্ম সংস্কারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল রাজনৈতিক। তিনি তার স্বদেশবাসীদের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যেই তিনি ধর্ম সংস্কার করতে চেয়েছিলেন। এবারেতে আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আমরা দেখেছি রামমোহন যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বঙ্গদেশ তথা ভারতবর্ষে ছিল অন্ধকারের রাজত্ব, চিন্তার জগতে নৈরাজ্য, অযুক্তি, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা কথা আমরা অনেকেই তেমন করে খেয়াল করি না, যে তার জন্ম হয়েছিল পলাশীর যুদ্ধের মাত্র 15 বছর পর। যদি আমরা 1772টাকেই তার জন্মসাল হিসেবে ধরে নিই, তাহলে তার জন্ম হয়েছিল পলাশীর যুদ্ধের মাত্র 15 বছর পর। পলাশীর যুদ্ধের পর যে প্রবল লুণ্ঠন ও তাণ্ডব লীলা চলেছিল, তাতে আমাদের দেশের রাষ্ট্রিক, সামাজিক ও আর্থিক কাঠামো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। একটা কথা ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো জানে না, ইতিহাসবিদ আলেকজান্ডার ডাওকে উদ্ধৃত করে সুশীল চৌধুরী জানিয়েছেন যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বঙ্গদেশ ছিল সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী দেশ। সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী দেশ। সে দেশের ধন সম্পদ নির্দয়ভাবে লুট করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত রাজপুরুষ, বণিক ও তাদের সাঙ্গপাঙ্গরা। সোনার বাংলা শ্মশানে পরিণত হয়ে গেছিল। এই পর্যন্ত ঠিক আছে। তবু এরই মধ্যে আরো একটি ব্যাপার নিঃশব্দে ঘটে চলেছিল। ভবতোষ দত্ত মন্তব্য করেছেন যে এদেশে ইংরেজ সান্নিধ্যের প্রথম যুগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্যন্ত সময়কালের ইতিবৃত্ত ছিল চিন্তা ও বিশ্বাসের অগ্রগতির ইতিহাস। এই চিন্তা ও বিশ্বাসের অগ্রগতির ইতিহাস বোধহয় সম্পন্ন হতো না যদি আমরা ইংরেজ সান্নিধ্য না পেতাম। সেই ইতিহাস ধরা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর প্রবন্ধে। ফলে ইংরেজদের লুণ্ঠন ও হত্যালীলা সত্ত্বেও ইংরেজ শাসন যে বঙ্গদেশে এক নতুন চেতনার জোয়ার আনতে পেরেছিল, সে কথা অনস্বীকার্য। বলা বাহুল্য এর মধ্যে এক প্রকাণ্ড কূটাভাস নিহিত আছে। বাংলা, ইংরেজিতে যাকে আয়রানি বলে, কূটাভাস নিহিত আছে। সেই আয়রানি বা কূটাভাসের চাবিকাঠি আমরা তখনই আবিষ্কার করতে পারি
যখন আমরা স্মরণ করি কার্ল মার্কসের উক্তি। তিনি বলেছিলেন, ছোট্ট উদ্ধৃতি, ব্রিটিশ উপনিবেশবাদ সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ভারতবর্ষের পুনর্জাগরণের উপযোগী পরিবেশ গড়ে দিচ্ছে। কোটেশন শেষ। এই কূটাভাসের সঙ্গেই জড়িত রয়েছে রামমোহন চর্চার বিষয়টি। রামমোহন বুঝেছিলেন ইংরেজ শাসনের উপযোগী দিকটি। তিনি বুঝেছিলেন তৎকালীন অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের সমাজের বুকের ওপর চেপে থাকা জগদ্দল পাথরকে সরাতে গেলে সর্বপ্রথম যা প্রয়োজন তা হল পশ্চিমী শিক্ষার যুক্তিবাদ। সে কারণেই 1823 সালের 11ই ডিসেম্বর, আমার পূর্ববর্তী দুই বক্তাই এটি উল্লেখ করেছেন, সেই 1823 সালের 11ই ডিসেম্বর ইংরেজি শিক্ষা প্রসারের জন্য লর্ড আমহার্স্টকে একটি বিখ্যাত চিঠি লিখেছিলেন রামমোহন, এবং সেই সঙ্গে একথাও জানিয়েছিলেন যে এদেশে সংস্কৃত শিক্ষা চালু করলে দেশকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখা হবে। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, সংস্কৃত শিক্ষার প্রতি রামমোহনের কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না। প্রকৃতপক্ষে তিনি নিজে সংস্কৃত ভাষা ও সাহিত্যের সুপণ্ডিত ছিলেন এবং একাধিক সংস্কৃত উপনিষদের বাংলা ও ইংরেজি অনুবাদও করেছিলেন। কিন্তু তৎকালীন বঙ্গদেশে যে সংস্কৃত শিক্ষা দেওয়া হতো তা ছিল মূলত শুষ্ক লোকাচার, স্মৃতি ও কুসংস্কারের ভাণ্ডার। সে কারণেই রামমোহন সেই শিক্ষাকে বর্জন করে ইংরেজি শিক্ষার পক্ষে সওয়াল করেছিলেন। সেই ইংরেজি শিক্ষার মধ্যে সেই সময় ফরাসি বিপ্লবের যুক্তিবাদের ছায়া পড়েছিল। অর্থাৎ যুক্তিবাদ, স্বাধীনতা, এটা আমরা পেলাম। এই প্রসঙ্গে চলে আসে রামমোহনের রাষ্ট্রভাবনার বিষয়টি। তিনি নিজে স্বাধীনতার পূজারী ছিলেন। লাতিন আমেরিকায় স্পেনীয় উপনিবেশগুলি যখন স্বাধীনতা লাভ করে তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বন্ধুদের নৈশ ভোজে আপ্যায়িত করেছিলেন। তিনি যথার্থ বিশ্ব নাগরিক ছিলেন, আর তাই অন্য দেশের স্বাধীনতা লাভের সংবাদে নিজেও উদ্বেল হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, তিনি যখন ইউরোপ যাত্রা করেন তখন যাত্রাপথে ফরাসি জাহাজের সাক্ষাৎ পেয়ে ভাঙা পা নিয়েও তিনি বিপ্লবের অগ্রদূত ফরাসি দেশের ত্রিবর্ণ লাঞ্ছিত পতাকাকে অভিবাদন পর্যন্ত জানিয়েছিলেন। এবং তিনি ফরাসি বিদেশমন্ত্রীকে লিখেছিলেন পাসপোর্ট বিহীন এক বিশ্বের কথা। ভেবে দেখুন, 19বিংশ শতাব্দীর একেবারে গোড়াতে একজন ভারতীয়, একজন বাঙালি পাসপোর্ট বিহীন এক বিশ্বের কথা ভেবেছিলেন। তার 200 বছর পরে 21বিংশ শতাব্দীতে আমরা গ্লোবালাইজেশন ইত্যাদি ইত্যাদি কথা বলছি, কিন্তু সেই গ্লোবালাইজেশন ব্যাপারটা রামমোহন রায় 19বিংশ শতাব্দীর একেবারে গোড়াতে ভেবেছিলেন। আজকে যে গণতান্ত্রিক সাধারণতন্ত্রে আমরা বাস করি তার তাত্ত্বিক ভিত রামমোহন প্রস্তুত করে দিয়েছিলেন, একথা বললেও বোধহয় সত্যের অপলাপ হয় না। তাছাড়া আধুনিক বাঙালি যে যে বিষয় নিয়ে গর্ব করতে পারে তার প্রায় সব ক্ষেত্রেই রামমোহন তার অবদান রেখেছিলেন। ধ্রুপদী সঙ্গীত থেকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তিনি 1823 সালে একটি পিটিশন জমা দিয়েছিলেন। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যাকে এরিওপ্যাজিটিকার সঙ্গে তুলনা করা যায়। কিংবা বাংলা গদ্যের জন্ম দেওয়া থেকে শুরু করে ধর্ম ও সমাজ সংস্কারের আন্দোলন, সর্বক্ষেত্রে তিনি স্বকীয়তা ও প্রতিভার ছাপ রেখেছেন। রবীন্দ্রনাথ সেজন্যই বলেছিলেন বর্তমান বঙ্গ সমাজের ভিত্তি স্থাপন করেছেন রামমোহন রায়। যে আন্তর্জাতিকতাবাদ রবীন্দ্র ভাবনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সেই আন্তর্জাতিকতাবাদেও বাঙালির হাতেখড়ি হয়েছিল রামমোহনের দ্বারাই। এবং তিনি ওই পাসপোর্টবিহীন যে বিশ্বের স্বপ্ন দেখেছিলেন, যে বিশ্বে প্রত্যেক মানুষ হয়ে উঠবে যথার্থ অর্থে বিশ্ব নাগরিক। এই হচ্ছে রামমোহন রায়ের ঐতিহ্য। এবার আমাদের দায়িত্বটা কি? আজকে যখন দেশ বিদেশে আমরা দেখছি পৃথিবীকে খণ্ড খণ্ড করে ফেলবার আয়োজন,
যখন কাঁটা তারের সীমানা দিয়ে পৃথিবীকে বাঁধবার আয়োজন করা হচ্ছে, মানুষকে বাঁধবার আয়োজন করা হচ্ছে, মানুষের দেশকে বাঁধবার আয়োজন করা হচ্ছে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত কবিতা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, সেই কবিতাতে বলেছিলেন যে এমন এক বসুধা চাই যে বসুধা খণ্ড বিখণ্ড হয়নি, কিন্তু এখন এই বসুধাকে খণ্ড বিখণ্ড করে তোলা নানান আয়োজন করা হচ্ছে, ভাষার দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জাতীয়তার দোহাই দিয়ে, এর নানান রকম দোহাই দিয়ে। এবং সব থেকে বড় কথা, আমাদের দেশ ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। যখন মানবিক অধিকার ও যৌক্তিক মূল্যবোধের ক্রমিক অবমাননা ঘটছে, তখন বাঙালি মাত্রেই পবিত্র কর্তব্য হলো রামমোহনের যুক্তিবাদ, স্বাধীনতা এবং গণতন্ত্রের আদর্শকে উচ্চে তুলে ধরা। রবীন্দ্রনাথ রামমোহনকে ভারত পথিক বলে অভিহিত করেছিলেন। তার যথার্থ আমরা তখনই বুঝতে পারি যখন আমরা স্মরণ করি যে প্রাচীন ভারতের গৌরব রামমোহনের হাত ধরেই ফিরে এসেছিল। আমাদের জাতির এই নেতাকে, এই রাজাকে সশ্রদ্ধ স্মরণ করার সময় তো এসেইছে, কিন্তু তার ঐতিহ্যকে সযত্নে লালন করার দায়িত্বও কিন্তু আমাদের ওপর বর্তায়। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ স্যার, আপনি রামমোহনের ঐতিহ্য নিয়ে এবং দায়িত্ব নিয়ে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন যে রামমোহন কি কি করেছিলেন, করতে পারতেন, আর আমরা তার প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে পারি। তো কিছু প্রশ্ন থাকলে আমি স্যার নেব। হ্যাঁ, নিশ্চয়ই। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন হচ্ছে রামমোহনকে নিয়ে রণজিৎ গুহ যে বইটি লিখেছিলেন তার বইটির নাম দয়া, স্যার বললেন দয়া। দয়া। আর কি প্রশ্ন আছে কারোর? করতে পারে। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে রামমোহন যে সময়টায় এসেছিলেন সেই 18th সেঞ্চুরির শেষের দিকে, তো তখন ইংরেজরাও এসছে, ইংরেজদের প্রভাবও পড়েছে ভারতের অর্থনীতিতে, বিশেষ করে বাংলার অর্থনীতিতে। আপনি বললেনও পলাশির লুণ্ঠন তখন শুরু হয়ে গেছে। তো সেই সময় থেকেই কি ভারতের সমাজের ওপর, বিশেষ করে বাংলার সমাজের ওপর কোনো কি রাজনৈতিক প্রভাব পড়তেও কি ইংরেজদের শুরু করেছিল? মানে আমি আপার লেভেলের কথা বলছি না, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা একেবারে গ্রাম্য স্তরের সাধারণ মানুষের ওপর যে এই সময়টায় প্রভাব পড়ছিল ইংরেজরা আসার পরে, যে কারণে দুজনে মানে একটা যুক্তিবাদ, একটা অযৌক্তিকবাদ, ধর্ম রক্ষণশীলদের সঙ্গে যুক্তিবাদীদের যে তর্ক বিতর্কটা শুরু হচ্ছে, এবং ধর্মসভা, রামমোহন এদের মধ্যেও একটা ক্লাশ, মানে বাংলা ব্যাপী একটা ক্লাশ দেখা দিচ্ছে। তো সাধারণ মানুষও কি এর দ্বারা প্রভাবিত হয়েছিল? আমি এই প্রশ্নটা অবশ্যই খুব ভালো। জানি না আমি ঠিক প্রশ্ন করলাম কিনা স্যার। এই প্রশ্নের উত্তরে, মানে এই প্রশ্নের ঠিক উত্তর দিতে গেলে মানে আবার একটা আধ ঘন্টা ধরে বলতে হয়, সেটা আমি যাচ্ছি না। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওই যখন ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য কমিটি গঠন করা হয়, সরকারি কমিটি গঠন করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে, সেই সময় দুটো গ্রুপ হয়েছিল, ওরিয়েন্টালিস্ট এবং অ্যাংলিসিস্ট। ওরিয়েন্টালিস্টদের নেতা যিনি ছিলেন তার নাম শেক্সপিয়ার, জন শেক্সপিয়ার, এবং অ্যাংলিসিস্টদের নেতা ছিলেন আমরা সকলেই জানি মেকলে। এবং মেকলের
মিনিটসই শেষ পর্যন্ত গৃহীত হয়। কিন্তু এখানে একটা কথা আমাদের বলতে হয়, সেটা হচ্ছে গোড়ার দিকে কিন্তু ইংরেজরা ভারতে আধুনিক শিক্ষা প্রবর্তন করতে চায়নি, কারণ তারা মনে করেছিল যে ভারতে যদি আমরা আধুনিক শিক্ষা প্রবর্তন করি তাহলে ভারতীয়রাও শিক্ষিত হয়ে একদিন আমেরিকার মতন স্বাধীনতা চাইবে। সুতরাং অবশ্যই ইংরেজি শিক্ষা ভারতীয়দের একটা রাজনৈতিক চেতনা দিয়েছিল, সেটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ বোধহয় নেই। হ্যাঁ স্যার, এটাই আমারও মনে হয়েছে যে ইংরেজরা আসার পরে সাধারণ মানুষ ধীরে ধীরে যখন জ্ঞান বিজ্ঞান যুক্তি বিদ্যার সম্মুখীন হলো, তখন তারাও নিজেদের যুক্তি, রাজনীতিক অধিকার এগুলো সম্পর্কে, অর্থনৈতিক এবং রাজনীতি সম্পর্কে কনসিয়াস হতে শুরু করেছিল, আমার মনে হয়েছে পড়তে গিয়ে। থ্যাংক ইউ স্যার। আর মনে হয় না কোনো কোশ্চেন আছে। একটা কোশ্চেন চ্যাট বক্সে আছে, কিন্তু চন্দ্রিমা মুখার্জি করেছে, হোয়াই রামমোহন রিফর্ম অনলি হিন্দু বাট নট আদার রিলিজিয়ন। চ্যাট বক্সে করেছেন চন্দ্রিমা মুখার্জি। এই প্রশ্নের উত্তরে কি বলবো জানি না। রামমোহন নিজে হিন্দু ছিলেন, তিনি তো হিন্দু ধর্মের নিজের সমাজের সংস্কারটাই চাইবেন। এবং শুধু তাই নয়, যে বইটার কথা অনেকেই আমরা সবাই বোধহয় উল্লেখ করেছি, তুফাতুল মুওয়াহিদিন, সেই তুফাতুল মুওয়াহিদিনে কিন্তু শুধু হিন্দু ধর্মের কথা বলা হয়নি, সব ধর্মের কথা বলা হয়েছে। এবং অমিত বাবু যেমন ইঙ্গিত দিয়েছেন, হয়তো সরাসরি এই কথা বলেননি, কিন্তু অমিত বাবু এই ইঙ্গিতটা দিয়েছেন যে রামমোহন কিন্তু ইসলামের মধ্যে যে যুক্তিবাদ আছে, ইসলামের মধ্যে যে গণতান্ত্রিক বাণী আছে, তার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এবং এখন ইসলামপন্থীদেরও একটা অংশ সেই যুক্তিবাদ, সেই গণতান্ত্রিক বাণীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, শুধু আমরা দেখতেই পাই। ইসলামপন্থীদের মধ্যেও বটে, আবার পৃথিবীর সমস্ত ধর্মপন্থীদের মধ্যেই এখন একটা এরকম চলছে। কিন্তু কথা হচ্ছে যে এই তোফাতুল মুওয়াহিদিন কিন্তু তুলনামূলক ধর্মতত্ত্বের একটা প্রারম্ভিক বই হিসেবে আমরা মনে করতে পারি, এবং সব ধর্ম নিয়ে সেখানে কথা আছে, শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা নেই। চ্যাট বক্সে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, রাহুল মন্ডল প্রশ্নটি করেছেন, রামমোহনের তথাকথিত সীমাবদ্ধতা বলতে আমরা যেগুলি জেনে থাকি, যেমন তিনি গোঁড়া ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করলেও তিনি নিজের পৈতৃক ত্যাগ করেননি, এমনকি তিনি মূর্তি পূজার বিশ্বাস না করলেও পুজোর চাঁদা দিতেন, এমনকি তিনি চিরস্থায়ী বন্দোবস্তকে সাপোর্ট করতেন। এগুলোকে আমরা পাঠক হিসেবে কিভাবে বিশ্লেষণ করব স্যার? চিরস্থায়ী বন্দোবস্তকে কেন সমর্থন করতেন? পুরোপুরি সমর্থন করেননি, কারণ রায়তদের অধিকার নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। যাই হোক, কিন্তু চিরস্থায়ী মানে ইংরেজদের ওই যেটা অমিত বাবু যেটা বলেছেন যে রামমোহন থেকে রবীন্দ্রনাথ সকলেই ওই বড় ইংরেজ ছোট ইংরেজ এই ধারণাতে বিশ্বাসী ছিলেন। রবীন্দ্রনাথের অবশ্য সেই বিশ্বাস ভেঙে গেছিল যখন তিনি সভ্যতার সংকট লিখেছিলেন, কিন্তু রামমোহন তো সভ্যতার সেই সংকট দেখে যেতে পারেননি। রামমোহনের মধ্যে বড় ইংরেজের প্রতি একটা দুর্বলতা ছিল। রামমোহন মনে করতেন যে ইংরেজ শাসন ভারতবর্ষের পক্ষে উপকারী হয়ে উঠতে পারে বড় ইংরেজদের দ্বারা, ভালো ইংরেজদের দ্বারা। এবং তিনি কেন পইতে ছাড়েননি, বা তিনি কেন ওই চিঠির গোড়াতে ওন লিখতেন, এই সব প্রশ্ন নিয়ে অনেক কথা হয়েছে। দেখুন, এই সব কথাতে একটা কথাই বলতে হয় যে রামমোহন রায় নিজে তো ধর্মবিশ্বাসী ছিলেন, আপাদমস্তক ধর্মবিশ্বাসী ছিলেন। তিনি আচারে বিশ্বাস করতেন না, কিন্তু ধর্মে বিশ্বাস করতেন, এবং তিনি ধর্মের চিহ্নটুকু নিজে ধারণ করতেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি ধর্মের বিকৃতিগুলো সহ্য করেছেন।
থ্যাংক ইউ স্যার। নবনীতা দি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের অনেক বাজে বাজে প্রশ্নেরও উত্তর দিয়েছেন, অনেক যুক্তিগত প্রশ্নও ছিল, আমার প্রশ্নটা খুব অযৌক্তিগত ছিল। যাই হোক স্যার, অনেক অসংখ্য ধন্যবাদ আপনার আসার জন্য, উপস্থিত থাকার জন্য এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে আমি আহ্বান জানাচ্ছি ইংরেজি বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ মুখার্জিকে তার ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। So, on behalf of the Department of History and English, I have been given the task to declare the vote of thanks. First of all, I would like to convey our sincere gratitude to the three eminent speakers, Dr. Amit De sir, Dr. Rachana Chakraborty ma'am, and Dr. Sandipan Sen sir, for analyzing the relevance of Raja Rammohan Rai from different points of view within the context of interdisciplinary studies. I am also thankful to our Honorable Principal Ma'am, Dr. Indrani Dev, the Controller of Examiner and the main person of our governing body, Dr. Subol Chandra De sir, and the main force behind our IQAC, Dr. Nandudulal Sannigrahi sir. I am also thankful to the teachers of these two departments for organizing this seminar on the relevance of Raja Rammohan Rai in contemporary times. And the last but not the least, we are also thankful to the listeners, our friends, colleagues, and students for making this program a success. Thank you very much and have a nice evening. Thank you.